বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই শীতের রাতে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ইংরেজি ক্লাসে। আজকের ইংরেজি ক্লাসে আমরা রিটেন পার্ট নিয়ে কথা বলবো। তোমাদের ইংরেজি যে রিটেন পার্টটা আছে তার মধ্যে 20 নাম্বার আজকে ক্লাসে কভার করে দেবো ইনশাল্লাহ। কথা ছিল 30 নাম্বার, পরে ভাবলাম যে 30 নাম্বার একটা ক্লাসে শেষ করে দিলে অনেকে হয়তো বা লোড নিতে পারবে না, এই জন্যই 20 নাম্বার আজকে ক্লাসে শেষ করব। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার পরে তোমাদের কাজ তোমরা জানো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া এবং লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়া, যাতে করে সবাই মিলে একসাথে লাইভে অংশগ্রহণ করতে পারি এবং একসাথে লাইভ ক্লাসটা করতে পারি। সো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তাড়াতাড়ি করো, লেট করা যাবে না কিন্তু। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা 1-2 মিনিট সবার জন্য অপেক্ষা করব। 1-2 মিনিট সবাই নিজেদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিব, লাইভ ক্লাসটা শেয়ার করে দিব। যতক্ষণ না বন্ধু বান্ধবের ইনবক্সে গাল আসে যে ধর তুই এগুলো কেন শেয়ার করিস আমার কাছে, ততক্ষণ পর্যন্ত শেয়ার করতেই থাকবো। বন্ধু বান্ধবরা অনেকে দেখবে যে গালি দেয় ইনবক্সে শেয়ার দিলে, দেখ কি দিস এলাম দিস না আর কোনোদিন। তো বন্ধু বান্ধবরা যতক্ষণ না তোমাকে গালি দিবে ততক্ষণ ভাববে যে তুমি সঠিক পথে নাই, শেয়ার করতে থাকবে। যখন দেখবে যে বন্ধু বান্ধব গালি দিছে তখন ভাববে যে না ঠিক আছে, আমি এবার ঠিক পথে আসি। অলরেডি 200 জন যুক্ত হয়ে গেছে 1 মিনিটে, তাহলে 5 মিনিট অপেক্ষা করলে 1000 হবে, তাই না? হিসাবে তো তাই হইতে হয়। সবাই দ্রুত শেয়ার করো, যারা যারা লাইভে যুক্ত আছো সবাই তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। আচ্ছা 240 জন ভাই। কেউ যদি শেয়ার না করে তাও আমি ক্লাস নিব, কেউ যদি ক্লাস নাও করে তাও আমি ক্লাস নিব। আমি ক্লাস নিতে আসি, ক্লাস নিব। কিন্তু তারপরে একটা ভালো লাগা খারাপ লাগার বিষয় আছে যে আমাদের ক্লাস করতেছে 500 জন স্টুডেন্ট, লাইভটা শেয়ার করছে 5 জন স্টুডেন্ট, তখন কিন্তু খারাপ লাগে। শেয়ার করতেছো না চুপচাপ আছো? অলরেডি 300 জন উপস্থিত, মাশাল্লাহ 322। আগে যখন রাত 10টায় ক্লাস নিতাম এরকম সময় অনেকেই ঘুমাই যাইতো, কিন্তু এখন যে ছেলেপেলে রাত জায়গায় ক্লাস করে ছেলেপেলে অনেক সিরিয়াস। আগেকার যুগের ছেলেপেলেরা বেশি সিরিয়াস ছিল না, মানে বর্তমানকার ছেলেপেলেরা কিন্তু রাত 10টা মনে হয় না, কিন্তু আমাদের সময় রাত 10টা অনেক ছিল। রাত 10টা মানে আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাই যেতাম, পড়ালেখা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে। তো তোমরা অনেক সিরিয়াস পড়ালেখা নিয়ে, আর একটু সিরিয়াস হইতে হবে ভাইয়ার লাইফটা শেয়ার করার জন্য। শেয়ার করছো? শেয়ার না করলে হবে রে পাগলা। 400 জন স্টুডেন্ট আসছে লাইভে। ইংরেজি ক্লাসে 4000 থাকতে হবে, 400 কেন থাকবে? ইংরেজিতে প্রবলেম নাই এরকম একটা আল্লাহর বান্দা দেখাও তো আমাকে। এইচএসসি লেভেলের 13-14 লাখ স্টুডেন্ট আছে না, এরকম আমাকে 1-2টা স্টুডেন্ট দেখাও যারা বলবে ভাই ইংরেজিতে, মানে ইংরেজি সিলেবাস শেষ। অনেক সময় বলে না ভাই ইসলাম শিক্ষা, ইতিহাস বা পৌরনীতি, ভূগোল, এরকম যখন জিজ্ঞেস করি যে এই সাবজেক্টগুলো কীরকম প্রিপারেশন, বলে শেষ ভাই, শুধু আপনি একটা কোশ্চেন করেন আমাকে। এটা বাজে না কেন? এটাতে বাজে। বলে কি যে আমার এগুলো শেষ। কিন্তু মনে করো যে ইংরেজির ক্ষেত্রে যাই বলি, বলে ভাই প্রবলেম, আপনি যখন পড়ান তখন সহজ লাগে, আর বাসায় গিয়ে যখন প্র্যাকটিস করি তখন কঠিন লাগে। সো ইংরেজি এমন একটা জিনিস যেটাতে প্রায় সবারই প্রবলেম আছে, কিন্তু ক্লাস করতেছে কতজন? এই জন্য আমি বললাম যে ইংলিশ ক্লাসে 400 জন না, ইংলিশ ক্লাসে 4000 স্টুডেন্ট থাকা উচিত। আচ্ছা, যা আসছে তাই। যারা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেনি তাদেরকেও ধন্যবাদ। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি, তাই না? এটা কি অ্যাডমিশনের জন্য? না, এটা এইচএসসিদের জন্য। অ্যাডমিশন না, এইচএসসিদের জন্য এটা। আচ্ছা চলো আমরা লাইভটা শুরু করি। আচ্ছা
আমাদের আগে আমরা রিটেনের সিলেবাসটা দেখি, তাই না? যে আমাদের রিটেনের সিলেবাসের মধ্যে কি কি আছে। এখানে রিটেনের সিলেবাসের মধ্যে আমরা যদি ফার্স্ট পেপারের মধ্যে একটু লক্ষ্য করি, আমাদের ফার্স্ট পেপারের মধ্যে 3টা আইটেম আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাফ অথবা চার্ট, একটা হচ্ছে কম্পিউটিং স্টোরি, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কোনটা? এই যে তোমরা গার্লফ্রেন্ড বরাবর যেটা দেখো, এটা হচ্ছে ইনফর্মাল লেটার। আর আমরা যদি সেকেন্ড পেপারের মধ্যে দেখি, তাহলে আমাদের সেকেন্ড পেপারের মধ্যে 3টা গ্রামার আইটেম আছে। কয়টা? সরি, গ্রামার আইটেম না, মানে আর কি রিটেন পার্টে 3টা আইটেম আছে। একটা হচ্ছে ফর্মাল লেটার বা জিমেইল, একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর আরেকটা হচ্ছে তোমার মানে প্যারাগ্রাফ, মানে 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে ফর্মাল লেটার বা জিমেইল। সো কোনো কোনো বোর্ডে কোনো কোনো ইয়ারে দেখা যাচ্ছে ফর্মাল লেটার দেয়, কোনো বছর জিমেইল দেয়, বা কোনো একই ইয়ারে দেখা যাচ্ছে কোনো বোর্ডে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন দিছে, কোথাও কোথাও জিমেইল দিছে। আর আবার দেখা যাচ্ছে প্যারাগ্রাফ 2টা সব জায়গাতে। এই 2টা প্যারাগ্রাফ আমরা আজকে পড়বো না, আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে একটা ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারে 10, ইনফর্মাল লেটারে 10। তো এই 10 10 20 নাম্বার আজকে আমরা কভার করব। আগে আমরা ইনফর্মালটা পড়বো, কারণ ইনফর্মালটা ছোট, ইনফর্মালটা পড়তেও অনেক মজা। আর ফর্মাল বা জিমেইল এটা অনেক বড়, কারণ ফর্মাল লেটারের মধ্যে কমপ্লেইন লেটার আছে, অ্যাপ্লিকেশন আছে, জিমেইলের মধ্যে আবার 1-2 প্রকারের জিমেইল আছে। সো এই জিমেইল আর ফর্মাল লেটার একটু পরে পড়বো। আগে আমরা ইনফর্মাল লেটারটা পড়ি, যেটা সহজ, যেটা সেই সহজটা আমরা আগে পড়ি। সো ইনফর্মাল লেটারে কত নাম্বার আছে? 10 নাম্বার। তোমরা যারা, এটা হচ্ছে প্রথম পত্র থাকবে, কোথায়? প্রথম পত্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল মানে কি? একটা হচ্ছে ফর্মাল। ফর্মালটা কি? ফর্মালটা হচ্ছে আনুষ্ঠানিক। যেমন তোমাদের কলেজ ড্রেস, আমরা অনেক সময় বলি না যে ফর্মাল ড্রেস কোনটা? ফর্মাল ড্রেস হচ্ছে তোমার, তুমি যেহেতু কলেজের স্টুডেন্ট, তো তোমার কলেজ যে ড্রেস, এই ড্রেসটা হচ্ছে কি? ফর্মাল ড্রেস। যে সাদা কালারের শার্ট, নেভি ব্লু কালারের প্যান্ট, এর সাথে শু অ্যাটাচ করা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার ফর্মাল ড্রেস। কিন্তু আমরা যখন বলবো ইনফর্মাল, তার মানে তুমি তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো পরতে পারবে। কেউ এরকম হুডি পরতে পারবে, কেউ জ্যাকেট পরতে পারবে, কেউ শার্ট পরতে পারবে, তো ইচ্ছা মতো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনফর্মাল। সো ইনফর্মালটা হচ্ছে তোমার অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। ফর্মাল হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক, আর ইনফর্মাল হচ্ছে নেগেটিভ, মানে তুমি এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারো। চিঠির ক্ষেত্রে লেটার মানে কি? চিঠি। তো চিঠির ক্ষেত্রে ইনফর্মাল হচ্ছে সাধারণত আমরা, তুমি তোমার বাপের থেকে টাকা চাইছো, এখন তো বাপকে ফোন দিয়ে বলে, হ্যালো আব্বা টাকা দাও, 2000 টাকা দরকার, বা দেখা যাচ্ছে কালকে বন্ধুদের সাথে পার্টি করবো, জন্মদিন, 5000 টাকা দাও। এই যে তুমি এখন তোমার বাপ মায়ের কাছে টাকা দাও, কি দিয়ে? ফোন দিয়ে, বিকাশের মাধ্যমে। কিন্তু এই চিঠি যখন আবিষ্কার হয়েছে বা এই চিঠি যখন শুরু হয়েছে দেওয়া, তখন কিভাবে হয়েছে? তখন হাতে লেখা। তো হাতে লেখা চিঠিগুলোর ক্ষেত্রে কি হয়? এটা তোমার হচ্ছে ইচ্ছা মতো বাপের কাছে টাকা চাই লিখতে পারো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে লিখতে পারে, তারপরে দেখা যাচ্ছে যে যে কোনোভাবে। এই তখন কি হচ্ছে? ইনফর্মাল লেটার। এই যে প্রাতিষ্ঠানিক না, অপ্রাতিষ্ঠানিক যেটা, এটাকে কি বলে? এটাকে বলে ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটার আমরা আগে শিখবো। ইনফর্মাল লেটারের প্রশ্ন কিভাবে থাকে পরীক্ষাতে, এটা আগে দেখা দরকার। প্রশ্ন কিভাবে আসে সেটা যদি না বোঝো তাহলে উত্তর দিবে কিভাবে? তো পরীক্ষাতে প্রশ্ন থাকে এভাবে, সাপোজ ইউ আর বনি আমিন অ্যান্ড ইউর ফ্রেন্ড সাদিয়া। মানে আমার নাম হচ্ছে কি? বনি আমিন, আমার বান্ধবীর নাম হচ্ছে কি? সাদিয়া। এখন আমাকে একটা চিঠি লিখতে হবে না, রাইট এ লেটার অ্যাবাউট। এখন তুমি একটা চিঠি রাখো সম্পর্কে। কি সম্পর্কে? ধরে নাও পরীক্ষাতে যে কোনো টপিক আসতে পারে, যে কোনো টপিক, এই ব্র্যাকেটের মধ্যে যে কোনো টপিক থাকতে পারে। এখানে ধরে নাও একটা টপিক আছে ইয়োর এইম ইন লাইফ, তোমার ভবিষ্যতে যে লক্ষ্য। এইম মানে কি? লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমার বান্ধবী সাদিয়া বরাবর একটা চিঠি লেখো। এখানে যে কোনো টপিক আসতে পারে, তোমার টেনশন করার কারণ নাই। তোমাকে এখন যে ফর্মেটটা দিচ্ছি, এই একটা ফর্মেট মুখস্থ করে নেবে, বাস, তোমাকে আর কিছু করতে হবে না। সো তুমি এই জায়গাতে ব্র্যাকেটের মধ্যে যে কোনো টপিক থাকতে পারে, তুমি একটা ফর্মেট মুখস্থ করবে তাহলে হবে। তাহলে প্রশ্ন ঠিক এভাবে থাকবে যে তোমার নাম অমুক, তোমার বান্ধবীর নাম অমুক, বা তোমার বন্ধুর নাম অমুক। এখন তুমি তোমার বন্ধু বা বান্ধবী বরাবর এই জিনিস লেখো। এরকম আসতে পারে যে তোমার পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তোমার বন্ধু বরাবর লেখো। নিউজ পেপার পড়ার উপকারিতা সম্পর্কে লেখো। ধূমপানের অপকারিতা সম্পর্কে লেখো। এরকম আছে না, অনেক কিছু থাকতে পারে। তো যেই টপিকে থাকুক না কেন, তুমি একটাই ফরম্যাট ইউজ করলে হবে, তোমাকে অন্য কোনো ফরম্যাট মুখস্থ করার দরকার নাই। এখন দেখো, এই যে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো বাবারা, সবাই টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 2 দিন আগে বরিশাল গেছিলাম, গত পরশু দিন। তো বরিশালের মানুষেরা বলে, এ বেটা তুমি কি স্ক্রিনশট নেবা? স্ক্রিনশট নাও। এ বেটা তোরা কি ক্লাস করবা না করবা না?
একটু টেনে টেনে কথা বলে সব কিছু। স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে চিঠির ক্ষেত্রে ইনফর্মাল যেটা, এই ইনফর্মালের ক্ষেত্রে তুমি যদি ফরম্যাটটা ঠিক রাখতে পারো, কি বললাম, চিঠির ফরম্যাট। চিঠির ফরম্যাটটা কি, প্রত্যেকটা জিনিসের একটা ফরম্যাট আছে না। তুমি চিঠি লিখতে বসছো, চিঠি লিখতেছো, প্রথমে যদি লেখো যে আই লাভ ইউ সাদিয়া, তাহলে কিন্তু মার খাবে। প্রথমে তোমাকে আগে সাদিয়ার প্রশংসা করতে হবে, সাদিয়া তুমি অনেক সুন্দর, তোমার চোখগুলো এরকম, মুখগুলো এরকম, ঠোঁটগুলো এরকম, তোমার এরকম ওরকম, মানে তোমার প্রত্যেকটা জিনিস ধরে ধরে প্রশংসা করতে হবে। তারপরে লিখবে সাদিয়া তোমাকে আমার ভালোবাসে, তোমাকে আমি ভালোবাসি, তাহলে উত্তর পজিটিভ হওয়ার চান্স আছে। এখন তুমি শুরুতেই যদি লেখো যে আই লাভ ইউ সাদিয়া, চলো যাই পাট খেতে, তাহলে কিন্তু মার একটা মাটিতে পড়বে না। তো প্রত্যেকটা জিনিসের একটা ফরম্যাট আছে। তুমি যখন একটা চিঠি লিখতেছো, ইনফর্মাল লেটার, মানে এটা একটা ফরম্যাট আছে একেবারে শুরু থেকে খাম পর্যন্ত, শুরু থেকে খাম পর্যন্ত। এই যেখানে অ্যাড্রেস দিচ্ছ, এখান থেকে শুরু করে তুমি যে খাম আঁকাবে এই পর্যন্ত একটা ফরম্যাট। তো ইনফর্মাল লেটারে যে 10 নাম্বার আছে, তুমি যদি ফরম্যাটটা ঠিকঠাকভাবে লিখতে পারো, তাহলে হাবি জাবি বাংলিশে যাই লেখো না কেন, তারপর তোমাকে স্যার কিন্তু 5-6 নাম্বার দিয়ে দিবে। আর তুমি যদি মনে করো ফরম্যাটটা ঠিক না রাখো, তাহলে কিন্তু নাম্বার বেশি পাবে না। সো ফরম্যাটটা আমরা ঠিক এভাবে লিখবো। উপরে আগে আমরা ঠিকানা দেবো, হাতের বাম দিক থেকে শুরু করব। কোন দিক থেকে শুরু করবো বলো তো? বাম দিক থেকে আমরা শুরু করব। বাম দিক থেকে কি করব? শুরু করব। সো আমরা বাম দিক থেকে কিভাবে লিখবো? আগে অ্যাড্রেস লিখবো, অর্থাৎ থানার নাম, জেলার নাম দিব। আমি আমার থানা জেলার নাম দিছি। এরপরে তারিখ লিখবো। তারিখ লেখার ক্ষেত্রে তুমি ফর্মাল লেখো, ইনফর্মাল লেখো, জিমেইল লেখো, যে লেখো, তারিখ লেখার ফরম্যাটটা ভালো করে মনে রাখবে। একটা দিবে হচ্ছে সংখ্যা, এরপরে মাসের নাম, এরপরে বছরের নাম। তুমি মনে করো যে আজকে তারিখ লিখতেছো, আজকে কত? 11 তারিখ, যতদূর আমার মনে আছে। তাহলে আমরা কি বলবো? 11 ডিসেম্বর 2024, এভাবে। তুমি মাসের যেটা তারিখ ওটা সংখ্যায় দিবে, মাসের নাম দিবে, তারপরে হচ্ছে ওই সালের নাম দিবে। এরপরে যার বরাবর লিখতেছো ডিয়ার দিবে, ডিয়ার দিয়ে তুমি সম্বোধন করবে। যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল যে আমার বান্ধবী সাদিয়া বরাবর লিখতে হবে, তো আমি দিয়ে দিব ডিয়ার সাদিয়া। কিন্তু সবসময় যে নাম লিখতে হবে এমনটা না। এখন মনে করো তোমার বাপ বরাবর লিখতে বলছে, মানে আমাকে বলছে তুমি তোমার বাপ বরাবর একটা চিঠি লেখো, তাহলে কি আমার বাপের নাম মমিন, আমি কি বলবো ডিয়ার মমিন? এটা কি বলবো? না। তোমার বাপ কিন্তু টাকা তো দেওয়া তো দূরের কথা, উল্টা সুল্টা দিয়ে পিটবে বাড়িতে গেলে। তা আমাকে কি করতে হবে? তখন আমাকে লিখতে হবে ডিয়ার ফাদার। এখন ফাদার বললে তো দেখা যাচ্ছে যে নাও বুঝতে পারে, তা আমাকে একটু কি করতে হবে? আর একটু নরম হইতে হবে। তো বলতে ডিয়ার আব্বা। টাকা যদি আরো বেশি লাগে তাহলে ডিয়ার আব্বু, মানে আর একটু সংশোধন করতে হবে। এটা টাকার পরিমাণের উপরে নির্ভর করে কত টাকা লাগবে, তাই না? তো মনে করো তাহলে আমরা কি, যেহেতু প্রশ্নের মধ্যে বলেই দিছে বান্ধবী সাদিয়া বরাবর লিখতে হবে, তো আমি লিখে দিলাম ডিয়ার সাদিয়া। এরপরে কি করব? এরপরে আমরা লেখা শুরু করবো যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন এখানে একটা চোরাই পদ্ধতি আছে। চোরাই পদ্ধতি কি? অনেক স্টুডেন্ট আছে যারা পৃষ্ঠা ভরাইতে চায়, মানে আমার মতো যারা আছে না, যারা টাকার প্রতি খুব মায়াশীল, টাকাকে খুব ভালোবাসে, এরা কি করে, এরকম চিন্তা করে যে পরীক্ষাতে রেজিস্ট্রেশন ফি দিছি, পরীক্ষার ফর্ম ফিল আপের সময় 2000 টাকা, তো এই 2000 টাকাটা শোধ করবো কোথায়? পরীক্ষার খাতায়। তো আমাকে পরীক্ষার খাতা ভরাইতেই হবে, যেভাবে হোক আমাকে লুজ নিতে হবে 8-10টা। তো এরকম যারা আছো তোমরা যদি মনে করো যে 2-3 পৃষ্ঠা লিখবো বানায় ইংরেজি, তো এইটা একটু বড় করবে। বড় করবে কিভাবে? অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যদি এভাবে লেখো তাহলে দেখো তোমার কিন্তু 2 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, তোমার হাতের লেখা যদি একটু বড় হয় তাহলে তো আরো ভালো। ধরো তুমি কি করলে, তুমি কি করবে? তুমি মনে করো সালাম দিচ্ছ, তুমি ধরো এটা পরীক্ষার খাতা, তুমি এখানে একটা ইনফর্মাল লেটার লিখতেছো, তুমি প্রথমে কি লিখবে? অ্যাট ফার্স্ট, একটু বড় করে লিখবে যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। এরপরে লিখতেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস 2-3 লাইন হয়ে গেল এখানে। আর কি লাগে? একটা পৃষ্ঠার মধ্যে 7-8 লাইন হয় বা 10 লাইন হয়, 3 লাইন তো এখানেই হয়ে গেল। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কি লাগে? এগুলো হচ্ছে চোরাই বুদ্ধি। আমি নিজেও চুরি ছিলাম, তো মানে ওই যে পরীক্ষার টাইমে
তো আমি বুঝি তোমাদের মতো যারা ব্যাক বেঞ্চার আছে রাত 10টার পরে সিরিয়াস ক্লাস করো, আমি তো বুঝি এগুলা, তো তোমরা আমার লেভেলেরই স্টুডেন্ট। তাহলে দেখো তুমি যদি এভাবে যদি সালাম দাও ইনফর্মাল লেটারে, এখানে কিন্তু তোমার 2-3 লাইন হয়ে গেল, আর কিছু লাগে না। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা সালাম দিব যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, 90টা নেকি। আগে সালাম দিলে কয়টা নেকি বলো তো? আগে সালাম দিলে 90টা নেকি, তো তুমি 90টা নেকি পেয়ে গেলে। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সাদিয়ার ক্ষেত্রে কি হবে? সাদিয়াকে সালাম দিলে দেখা যাচ্ছে সাদিয়াকে শুধু সালাম দিলে হবে? সাদিয়াকে সালাম দেওয়ার মানে পাশাপাশি কি করতে হবে? ওকে ভালোবাসা দিতে হবে, তো ওকে ভালোবাসা দিবে। অ্যান্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট, এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নাও। বাপকে আবার এটা বলবে না, বাপকে আবার এটা বললে বাপ বলবে কি রে এত পাম দেওয়ার কারণ কি? জীবনে কোনোদিন সামনাসামনি দেখা হইলে সালামও দেয় না, আর এখন দেখি যে মানে হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা দিচ্ছে, এত মতলবটা ভালো না। তো এই জন্যই বাপ হইলে বলবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি সাদিয়া বরাবর লেখো তাহলে সালাম দেওয়ার পর কি বলবে? অ্যান্ড টেক কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা নিও। তারপরে কি বলবে? হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি কি আছো? ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর রহমতে আমিও কি আছি? ভালো আছি। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, আমি গতকালকেই তোমার চিঠিটা পেয়েছি। ইন ইয়োর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে। অ্যাবাউট, সম্পর্কে। কি সম্পর্কে? এখানে বিষয় লিখতে হবে। ধরো পরীক্ষাতে আমার একটা কি দেখলাম, কি বিষয় আসে? ইয়োর এইম ইন লাইফ, তাই আমি কি লিখবো? ইন ইয়োর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছো। এখন যে বিষয়টা আসবে ওই বিষয় সম্পর্কে 1-2 লাইন তুমি বানাই লিখবে। লিখতে পারবে না তুমি যদি ইংরেজিতে বানাই লিখতে না পারো, বাংলিশ তো পারবে, বাংলিশ লিখতে পারবে না। ধরো আমি তোমার বিষয় লিখতেছি, আমার ধরো যে জানতে চাইছি যে আমার এইম ইন লাইফ কি, কাকে লিখতেছি? আমার বান্ধবী সাদিয়া বরাবর লিখতেছি। তা আমি কি লিখবো? ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এইম ইন লাইফ। তারপরে কি লিখবো? মাই অনলি এইম ইন লাইফ টু ম্যারি সাদিয়া অ্যান্ড টেক যৌতুক। তুমি ডরি লেখা দেয় না, ডাউরি লিখতে গেলে অনেক ইংরেজি হয়তো পারো না, লাইক যৌতুক ফ্রম ইয়োর বাপ। তুমি যে এভাবে লেখো, স্যারকে তোমার লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বে যে তোমাকে এভাবে ধরবে। একটা টিচার 800-1000 খাতা দেখে, ওই টিচারে এত টাইম আছে কোথায় তুমি বাপ লেখছো আর কোথায় আব্বা লেখছো। আর বাপের ইংরেজি কি হয়? বাপের ইংরেজি বাপি হয়, বাপের ইংরেজি বাপি হয়, আর বাংলা বাপি হয়। তুমি যদি ফাদারের জায়গায় যদি আব্বা লেখো, স্যার কি তোমার থেকে নাম্বার কাটবে? তুমি এখানে ডিয়ার ফাদারের জায়গায় যদি লেখো ডিয়ার আব্বা, স্যার তো আরো খুশি হবে যে এই ছেলে অনেক কি বলে যে ভালো ভদ্র সুশীল একটা ছেলে, যে ফাদারকে ফাদার না বলে আব্বা বলছে, তাই না? এখন তোমার বাপকে যদি তোমার বাপকে আজকে গিয়ে রাতে বলো, তোমার বাপ মনে করো রাতে বাড়িতে আসে বলতেছো ফাদার কেমন আছো ফাদার, তাহলে কিন্তু তোমার আব্বা রাগ করতে পারে, কি বলে না বলে আমার বাপকে ফাদার বলে। আর তুমি যদি আব্বা বলো, আব্বা কিন্তু খুশি হবে। অতএব তুমি এখানে যদি বাপ দাও তাহলে তো একই হয়, তাই না? আর যৌতুক তো যৌতুকই, এটা সব টিচারই বলো, যৌতুক তো যৌতুক, কারণ ওই টিচার তো নিজেও যৌতুক নিয়েছে, তাই না? টিচার যৌতুক নিছে না, টিচার তো নিজেও যৌতুক নিছে, সেটা যেভাবে হোক, মোটরসাইকেল দিয়ে হোক, চাকরির বিনিময়ে টাকা দিয়ে হোক, ও তো যৌতুক নিছে, ও তো বোঝে যৌতুকটা। তাহলে তুমি মনে করো কি লিখবে? তুমি তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে 1-2 লাইন এভাবে লিখবে। যদি আসে অন্য কিছু, ধরো এখানে বিষয় আসে যে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, অর্থাৎ যে তোমার স্মোকিং এর যে খারাপ দিকগুলো এগুলো সম্পর্কে লিখো। তুমি লিখে দিবে যে স্যার আমি বিড়ি সিগারেট কিছু খাই না, অথবা আমি এটার উপকারিতা অপকারিতা সম্পর্কে কিছু জানিও না, বাস খাতাম, টাটা বাই বাই, হয়ে গেছে। তুমি বিড়ি খাও না, তুমি বিড়ির অপকারিতা সম্পর্কে জানবে নাকি? তো ন্যাচারাল বিষয় এটা, ওটা তো মুখস্থ করার কিছু না। তো তুমি ভাই তোমার মতো করে 1-2 লাইন এখানে বিষয় যা আসবে সেই বিষয় অনুযায়ী লিখে দিবে। তাহলে কিভাবে শুরু করবে? প্রথমে তুমি এখানে কি দিবে? তোমার অ্যাড্রেস দিবে, থানার নাম, জেলার নাম, তারিখ এভাবে দিবে। তারপর ডিয়ার লিখে সম্বোধন করবে। তারপর বড় হইলে সালাম দিবে, ছোট হইলে ভালোবাসা দিবে। তারপরে বলবে আমি ভালো আছি, তুমি ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমার চিঠিতে তুমি জানতে চাইছো এই সম্পর্কে, ওই সম্পর্কে 1-2 লাইন লিখে দিবে। তারপরে কি হলো লাস্টে? নো মোর টুডে, আজকে আর কিছু বলবো না। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে আমার শ্রদ্ধা জানাও, আর তোমার ছোট বোনকে আমার ভালোবাসা দিও।
ছোট বোনকে তো আর শ্রদ্ধা দেওয়া যায় না, ছোট বোন যেটা শালী তোমাকে তো ভালোবাসা দিতে হবে, তাই না? তো তুমি কি বলবে যে নো মোর টুডে, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড গিভ লাভ টু ইউর সিস্টার্স, এভাবে দিবে। তাহলে কি তার ছোট বোনকে তুমি ভালোবাসা দিচ্ছ। তারপরে কি বলবে, ইউর লাভিং ফ্রেন্ড, তারপরে নাম দিবে যে তোমার ভালোবাসার বন্ধু, জাস্ট ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু বনি আমি। এটা হচ্ছে ফরম্যাট। তুমি এই ফরম্যাটটা স্ক্রিনশট নিতে বলছিলাম, নিছো? আচ্ছা, স্ক্রিনশট না নিলে এখন নিয়ে নাও। যারা স্ক্রিনশট নেওয়া নি এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা মুখস্থ করে নিবে, ঠাড়া মুখস্থ করবে। কারণ পরীক্ষাতে যেখানেই ইনফর্মাল লেটার আসুক তুমি এই একটা ফরম্যাট ইউজ করলে হবে, 10-এ 10। এটা স্ক্রিনশট নাও, 10 নাম্বার কনফার্ম করো, বাস। নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে? আরে হ্যাঁ না কিছু বলো বোবারা। নেওয়া হয়েছে স্ক্রিনশট? আচ্ছা, এবার ইনফর্মাল লেটারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। তুমি একটা লেটার লিখলে কিন্তু তুমি যদি খাম না আঁকাও তাহলে কিন্তু হবে না, তোমার একটা খাম আঁকাইতে হবে। এই যে এরকম একটা খাম আঁকাবে। সাধারণত চিঠির ক্ষেত্রে তো চিঠির উপরে খাম থাকেই, কিন্তু তুমি তো পরীক্ষার খাতায় লিখতেছো, তো এখানে তো তোমার একটা খাম আঁকাইতে হবে। খাম আঁকাবে কিভাবে? একটা চারকোনা ঘর করবে, এরকম একটা চারকোনা ঘর করবে। একদিকে তুমি, আরেকদিকে যার বরাবর লিখতেছো। ফ্রম মানে তুমি, তো তোমার নাম, তোমার থানা জেলার নাম দিবে। যার বরাবর লিখতেছো টু দিবে, টু দিয়ে তার নাম, তার বরাবর, তার থানা জেলা পোস্ট অফিস এগুলো। আর কর্নারে আরেকটা চারকোনা ঘর করে ওখানে স্ট্যাম্প লিখে দিবে। কি করবে? কর্নারে আরেকটা ঘর করে ওখানে স্ট্যাম্প লিখে দিবে, তাহলে হবে। ক্লিয়ার? আবার বলতেছি, এরকম চারকোনা ঘর করবে, দুইটা পার্টিশন দিবে। এক পার্টিশনে একদিকে তুমি, আরেকদিকে যার বরাবর লিখতেছো। ফ্রম দিয়ে কমা দিয়ে তোমার নাম ঠিকানা লিখবে, টু দিয়ে কমা দিয়ে নিচের দিকে যার বরাবর লিখতেছো, কর্নারে আরো চারকোনা ঘর করে স্ট্যাম্প দিবে। এইভাবে হচ্ছে একটা খাম আঁকাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে ভাই চিঠি কয় পৃষ্ঠা লিখবো, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, মানে কত পৃষ্ঠা লিখলে আর কি হবে? বিষয়টা হচ্ছে তুমি যে 1 পৃষ্ঠা লেখো তা হবে, 2 পৃষ্ঠা লেখো তা হবে। তবে একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবে যে তুমি যখন লেখা শুরু করবে বাম দিক থেকে লিখবে। কোন দিক থেকে বলতো? ডান বাম তো বুঝো, এটা আমার ডান, এটা আমার বাম। তো তুমি বাম দিক থেকে লেখা শুরু করবে, এটা তোমার বাম দিকে শুরুর পৃষ্ঠা, এখান থেকে লেখা শুরু করবে। তার মানে ধরো তুমি এই পর্যন্ত মার্জিন দিয়ে রাখছো, তো এখান থেকে লেখা শুরু করবে। মানে এখানে প্রথমে তুমি ঠিকানা দিবে, থানা জেলা, তারপরে তুমি মনে করো তারিখ দিবে, তারপরে ডিয়ার দিয়ে সম্বোধন করবে, তারপরে লিখবে। তোমার হাতের লেখা যদি ছোট হয় তাহলে 1 পৃষ্ঠার মধ্যে তোমার লেখা হয়ে গেছে, তো এখানে তুমি এসে খাম আঁকাই দিলে, বা এখানে কমপ্লিট হয়ে গেলে এখানে খাম আঁকাই দিলে, তাও হবে। তোমার হাতের লেখা বড় বড় বা একটু বড় করে লিখছো, তাহলে এই পর্যন্ত যদি লেখা হয় তাহলে এখানে খাম আঁকাবে। মানে বাম দিক থেকে তুমি শুরু করবে সবসময়, সেটা ইনফর্মাল লেটার হোক, ফর্মাল লেটার হোক, জিমেইল হোক, যাই হোক না কেন, লেটার টাইপের যেগুলো আছে সবগুলো সবসময় কোন দিক থেকে শুরু করবে বলো তো? বাম দিক থেকে শুরু করবে। বুঝতে পারছো? এখন দেখা যাচ্ছে যে তোমার মনে করো যে তোমার মনের কথা অনেক জমে আছে, তুমি সাদিয়াকে জীবনের লক্ষ্যর পাশাপাশি তুমি আরো অনেক কিছু তোমার ফিউচার প্ল্যানিং সাদিয়াকে বুঝাচ্ছ যে সাদিয়া আমার জীবনের লক্ষ্য অনেক, আমরা বিয়ের পরে 4টা বাচ্চা নিব, প্রথম বাচ্চার নাম হবে অমুক, দ্বিতীয়টার অমুক, তৃতীয়টা অমুক, চতুর্থটা অমুক। প্রথমটাকে আমরা হাফেজ বানাবো, দ্বিতীয়টাকে আলেম বানাবো, তৃতীয়টাকে দেখা যাচ্ছে টিচার বানাবো, 4 নাম্বারটাকে অমুক বানাবো। তুমি যাতে ওর সাথে ফিউচার প্ল্যানিং ডিসকাস করতেছো। ইনফর্মাল। ইনফর্মাল কি? ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক, এখানে আনুষ্ঠানিক কোনো কথা হবে না। তুমি অনানুষ্ঠানিক যে কোনো কথা ওখানে বলতে পারো। তোমার মনের ভাব যদি এতগুলো হয় তুমি এত পৃষ্ঠা লিখবে, সমস্যা কি? তবে দেখা যাচ্ছে যে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই ইনফর্মালের ক্ষেত্রে। বুঝতে পারছো? এবার বলো, তোমাদেরকে যদি ইনফর্মাল লেটার লিখতে দেওয়া হয় লিখতে পারবে? তাহলে প্রথমে তুমি এই ফরম্যাটটা ফলো করো। প্রথমে কি করবে? প্রথমে তুমি এই ফরম্যাটটা ইউজ করবে। এখানে তুমি বিষয় যা 1-2 লাইন পারো, আল্লাহ মাথায় যা দিছে ওই অনুযায়ী লিখে দিয়ে আসবে, আর এই খামটা আঁকাই দিয়ে আসবে, বাস। তাহলে 10-এর মধ্যে 7-8 ইনশাল্লাহ পেয়ে যাবে। আর হাতের লেখা যদি ভালো থাকে আর নিচে যদি লিখে দিয়ে আসো যে বনি ভাইয়ের থেকে শিখছি, তাহলে 10-এ 10। ক্লিয়ার? আহমেদ রুমন বলছে আমি একটা ক্রিকেট টিম দেব, মানে 11টা। এসব ছোটবেলা সবারই প্ল্যান থাকে যে বিয়ে করব 4টা বিয়ে করা সুন্নত, ছেলে মেয়ে নিব 11টা, একটা টিম বানাবো। ছোটবেলা সবারই স্বপ্ন থাকে। আগে বড় হোক, একটা বিয়ে করে দেখাও। একটা বিয়ে মানে বউ তো দূরের কথা, ফ্রেন্ড লিস্টে কেউ আছে গার্লফ্রেন্ড? নাই তো। আগে একটা মেয়ে পটাও, মেয়ে পটাই দেখো যোগ্যতা কতটুকু, তারপরে নয় 4টা বিয়ে করার ধান্দায় থাকো, তারপরে নয় 11টা বাচ্চাই দেয়। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে যে পাশাই নাই সাম আর হরে কৃষ্ণের নাম। বুঝছো? পারে না একটা গার্লফ্রেন্ড জুটাইতে, বিয়ে করবো 4টা, এই করবো 10টা, কমেন্টে আসে।
আপনার নাম লিখবো, দেখি 10 দেয় কিনা। গত বছরের আগের বছর 23 ব্যাচের পরীক্ষাতে আসছিল, প্যারাগ্রাফ আসছিল ইওর ফেভারিট টিচার। তো আমার ওই ক্লাসটা ওই পরীক্ষার সময় প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট করছিল ওই দিন। তো আমার যত স্টুডেন্ট ক্লাস করছে সবাই ইওর ফেভারিট টিচারে বনে আমি লেখছে। আসে দেখি ওই দিন মানে পেজের মেসেজে প্রায় 500-700 মেসেজ আসে জমা হয়েছে। সবাই ওই জিনিসটাই লিখে পাঠাইছে, স্যার আমরা পরীক্ষার হলে গিয়ে ইওর ফেভারিট টিচার আসে, আমরা আপনার নাম লিখে দিয়ে আসি। তো এগুলো হয়, আমার নাম লিখে দিয়ে আসে, নাম্বার পাও বা না পাও, সুযোগ পেলে লিখে দেবে, সমস্যা নেই। আচ্ছা, সো তোমাদের হচ্ছে ইনফর্মাল লেটারে 10-এ 10 হয়ে গেল। এবার আমরা ফর্মাল লেটারে যাই। তোমাদের যে ফর্মাল লেটার, এই ফর্মাল লেটারে আছে 10 নাম্বার। তো ফর্মাল লেটার থাকবে এমন কোনো কথা নেই, ফর্মাল লেটার থাকবে অথবা জিমেইল থাকবে। ফর্মাল লেটার বলতে তোমরা সাধারণত অ্যাপ্লিকেশন মুখস্থ করো, কিন্তু ফর্মাল লেটার মানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন না। এখানে তোমার মনে করো যে কমপ্লেইন লেটার আছে, কমপ্লেইন লেটার কি, অভিযোগপত্র। তো আমাদের অভিযোগপত্র কিন্তু পড়তে হবে, কারণ গত বছর এরকম দেখা গেছে যে একটা বোর্ডে 2-3টা বোর্ডে কমপ্লেইন লেটার আসে। তো তুমি যে কমপ্লেইন লেটার পড়ে না যা ধরা খাবে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন পড়লে সব জায়গায় যে অ্যাপ্লিকেশন আসবে এমনটা না। সেখানে 10 নাম্বারের জন্য তোমাকে 3-4টা জিনিস পড়তে হবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, কমপ্লেইন লেটার পড়তে হবে, জিমেইল পড়তে হবে। কমপ্লেইন লেটারটা কি, আগে কমপ্লেইন লেটারটা পড়ি। কমপ্লেইন লেটারটা হচ্ছে অভিযোগপত্র। কমপ্লেইন লেটারটা কি, অভিযোগপত্র। এই যে অভিযোগ হয় না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দিই, একটা হচ্ছে পার্সোনাল কমপ্লেইন লেটার, একটা হচ্ছে কম্বাইন্ড কমপ্লেইন লেটার। পার্সোনাল বলতে কি, পার্সোনাল বলতে হচ্ছে ব্যক্তিগত, মানে যেটা তোমার একার সমস্যা। তুমি মনে করো তোমার একটা ব্যক্তিগত সমস্যা আমাকে বললে যে ভাই, এরকম হয় পেজে অনেকে মেসেজ দেয়, এত বড় বড় মেসেজ, তোমাদেরকে যদি দেখাই তোমরা হাসতে হাসতে মরে যাবে। অনেকে আছে এরকম পেজে মেসেজ দেয়, বড় বড় দুঃখের কাহিনী লিখে লিখে পাঠায়। ভাই বলেন না, আমি একটা মেয়েকে ভালোবাসতাম ভাই, মানে মেসেজটা এরকম আর কি ফিলিংস আছে মেসেজ পড়ে আমার। রাতের বেলা যখন মেসেজগুলো পড়ি এরকম বড় বড়, মেয়েটা চলে গেছে ভাই আমাকে ছাড়ে, আমার দ্বারা আর কিছু হবে না জীবনে ভাই, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচবো না ভাই, ওই মেয়ে চলে গেছে ভাই আমাকে ছাড়ে ভাই, ও পারলো ভাই, এটা আমি কি করবো ভাই, এখন আমি কি করবো, ওকে ছাড়া, ওকে ছাড়া ভাই আমি পড়ালেখা করতে পারি না ভাই, আমার ভাই বাঁচবো না ভাই আমি। তখন তাকে রাত জাগে মোটিভেশন দিতে হয়, ধর পাগলা, এরকম কত মেয়ে আসবে যাবে, জীবনে A+ পাও, আগে ইউনিভার্সিটিতে চান্স নাও, এরকম কত মেয়ে আসবে যাবে, তখন রাত জাগে মোটিভেশন দেওয়া লাগে এদেরকে। তো অন্যের প্রেমের কাহিনী আমাদেরকে রাত জাগে শোনা লাগে। তো বিষয়টা হচ্ছে এই যে তোমার ব্যক্তিগত সমস্যা, তোমার ব্যক্তিগত সমস্যা তুমি আমাকে মেসেজে লিখে পাঠাচ্ছ, এটাকে কি বলে, এটাকে বলে পার্সোনাল কমপ্লেইন লেটার। এখন কম্বাইন্ড কমপ্লেইন লেটার, কম্বাইন্ড বলতে কি, সবার সমস্যা। এখন তুমি কষ্টের কথা লিখতেছো এরকম যে ভাই আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে অনেক সুন্দরী ভাই, সমস্যাটা হচ্ছে আমাদের ক্লাসে সব ছেলে তার সাথে প্রেম করতে চায়, এখন নিজেদের মধ্যে মারামারি হয়েছে বন্ধু বান্ধবের মধ্যে, এখন কি করবে, একটা সমাধান দেন। এই যে সমস্যা কিন্তু তোমার একার না, সমস্যা কি, সমস্যা তোমার ক্লাসে সবগুলো ছেলের, সবাই একটা মেয়ের পিছনে পড়ে আসো, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু কম্বাইন্ড প্রবলেম, তোমার একার না। সো পার্সোনাল হচ্ছে তোমার ব্যক্তিগত যে সমস্যা, আর কম্বাইন্ড হচ্ছে সবার যেটা সমস্যা। তো কমপ্লেইন লেটার হচ্ছে এই 2 প্রকারের, একটা হচ্ছে তোমার ব্যক্তিগত কমপ্লেইন হইতে পারে, আর একটা হচ্ছে সবার কমপ্লেইন হইতে পারে। তো আমরা আগে পার্সোনালটা শিখি। তো পার্সোনাল কমপ্লেইন লেটারে প্রশ্নটা ঠিক এরকম থাকতে পারে যে ধরো যে রাইট এ লেটার অফ কমপ্লেইন, একটা অভিযোগপত্র রাখো টু দ্য ম্যানেজার, ম্যানেজার বরাবর, এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, ড্যামেজ গুডস অর পোর সার্ভিসেস। তো এই 3টার মধ্যে যে কোনো একটা অপশন থাকবে, হয় বলবে যে ডিফেক্টিভ প্রোডাক্ট, অথবা ড্যামেজ গুডস, অথবা হচ্ছে তোমার পোর সার্ভিস। তো এখানে 3টার মধ্যে একটা থাকবে, এর বাইরে আর কোনো কিছু নাই কমপ্লেইন লেটারের ক্ষেত্রে। সো কমপ্লেইন লেটারের ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকবে, আর উত্তরটা আমরা এইভাবে লিখবো। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পার্সোনাল কমপ্লেইন লেটার ফরম্যাট, এটা একটা স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, সবাই একটা স্ক্রিনশট নাও, এটা পার্সোনাল কমপ্লেইন লেটার, এটা একটা স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও সবাই। নিশ্চয় সবাই, পার্সোনাল কমপ্লেইন লেটার।
আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে। দেখো, তুমি সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করো, এটা পড়ালেখার কথা বাদ দাও, তুমি সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করো। তুমি ধরো দারাজ থেকে একটা পণ্য কিনছো, এখন তুমি ধরো অর্ডার করছো একটা পাঞ্জাবি। কি অর্ডার করছো? এটা পাঞ্জাবি দেখে সুন্দর লাগছে, চকচক লাগতেছে পাঞ্জাবি দেখে, তুমি পাঞ্জাবি অর্ডার দিছো। ডেলিভারি ম্যান আসে, ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি ম্যান আসে বসে, স্যার প্লিজ রিসিভ ইউর অর্ডারস। তুমি এখন রিসিপ্ট নিছো, নিয়ে পাঞ্জাবিটা তোকে চেক করে দেখবে ছিঁড়া ফাটা কিনা, বা যা অর্ডার দিছো তা পাইছো কিনা। এখন পাঞ্জাবিটা খুলে দেখা যায় এটা পাঞ্জাবি না, এটা হচ্ছে কামিজ, মেয়েদের কামিজ আর কি। এখন তুমি অর্ডার দিছো পাঞ্জাবি, পাইছো কামিজ, তুমি কি করবে? তুমি ওকে বলো ভাই আপনি নিয়ে যান, এটা আমার দরকার নাই। তারপরে কি করবে? তুমি যে যার থেকে পণ্যটা অর্ডার দিছো তাকে কল দিবে, দিয়ে কি বলবে যে ভাই আপনাকে আমি কি অর্ডার দিছিলাম আর আপনি দিছেনটা কি ভাই? আপনাকে আমি অর্ডার দিছিলাম পাঞ্জাবি, আপনি দিছেন মেয়েদের কামিজ, এমনকি কামিজ পরে ঘুরবো আমি এলাকাতে? তো ভাই আপনি হয় আমার টাকাটা ফেরত দেন, অথবা ভাই আপনি এই কামিজটা ফেরত নিয়ে আমাকে একটা পাঞ্জাবি দেন। এটাই তো, তাই না? তো এই যে সিম্পল জিনিসটা, এটাই তুমি হচ্ছে লিখবে। এই ইংরেজিতে লেখাটাই হচ্ছে পার্সোনাল কমপ্লেন লেটার, আর কিছুই না। কেমন? এখানে ফরম্যাটটা সেম থাকবে, উপরে তারিখ দিবে। তারিখ লেখার ক্ষেত্রে কি, আগে সংখ্যা, মাসের নাম, সাল দিলে, তারপরে যার বরাবর লিখতেছো, কার বরাবর? প্রশ্নে দেওয়াই আছে, জেনারেল ম্যানেজার বরাবর লিখতে হবে। কোম্পানির নাম, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেবে, XYZ। তারপরে কোম্পানি অ্যাড্রেস, কারণ তোমার যেই দরখাস্ত, তোমার যে অ্যাপ্লিকেশন, এই লেটারটা তো ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে, তো ওই কোম্পানির অ্যাড্রেস দিবে। তারপরে সাবজেক্ট লিখে লিখবে কি, কমপ্লেইন এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্ট, ড্যামেজ গুডস অর প্রোড সার্ভিসেস। এই তিনটার মধ্যে যেটা পরীক্ষাতে প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেটাই লিখবে। ধরে নাও পরীক্ষাতে আসে ডিফেক্টিভ প্রোডাক্টস, তুমি কি লিখবে? যে কমপ্লেইন এগেইনস্ট ডিফেক্টিভ প্রোডাক্টস, খারাপ পণ্যের বিরুদ্ধে তুমি কমপ্লেইন দিচ্ছ। তারপরে কি লিখবে? স্যার আই অ্যাম বনি আমিন, আমার নাম হচ্ছে বনি আমিন, আই অ্যাম রাইটিং ইউ টু কমপ্লেইন লেটার দ্যাট, আমি আপনাকে এইটা অভিযোগ দিচ্ছি যে আই বট অর রেন্টেড প্রোডাক্ট অর সার্ভিসেস। তুমি যদি একটা পণ্য ভাড়া নাও তাহলে ভাড়া দিবে, তুমি যদি ক্রয় করো তাহলে বট নেবে। এরপরে তুমি যদি প্রোডাক্ট মানে পণ্য অর্ডার দাও তাহলে প্রোডাক্ট লিখবে, যদি সেবা নিয়ে থাকো তাহলে সার্ভিস লিখবে। ধরুন আমি একটা পণ্য নিয়েছি, তাহলে আমি কি বলবো? যে স্যার আই এম রাইটিং ইউ টু কমপ্লেইন দ্যাট আই বট প্রোডাক্ট অন 14 সেপ্টেম্বর 2022 ইন ইয়োর কোম্পানি। আমি আপনার কোম্পানি থেকে 2022 সালের 14ই সেপ্টেম্বর একটা পণ্য ক্রয় করছিলাম। আনফর্চুনেটলি ইয়োর প্রোডাক্ট ইজ নট ওয়েল, দুর্ভাগ্যবশত আপনার পণ্যটা ভালো না। সো আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সুতরাং আমি একেবারেই হতাশ হয়ে গেছি। টু রিসলভ প্রবলেম, এই সমস্যাটা সমাধান করতে আই উড অ্যাপ্রিসিয়েট ইয়োর মানি রিফান্ড অর রিপেয়ার অ্যাটসেট্রা, আমি আপনার থেকে টাকাটা ফেরত চাই অথবা এটা সমাধান চাই। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমি এটা আশা করি যে ইউ উড বি কাইন্ড টু সলভ মাই প্রবলেম, আপনি আমার এই সমস্যাটা সমাধান করে দিবেন। প্লিজ কন্ট্যাক্ট মাই অ্যাবভ অ্যাড্রেস, নিজের ঠিকানায় কি করবেন? যোগাযোগ করবেন। সিনসিয়ারলি বনি আমিন, আন্তরিকতার সাথে মোহাম্মদ বনি আমিন। এই যে সহজভাবে তুমি জিনিসটা, এখানে কঠিন কিছুই না, তুমি জাস্ট তোমার যে প্রবলেমটা সেটা বললে আর বললো ভাই এটা সমাধান করে দেন, বাস, আর কিছুই না। এখন অনেকে হয় কি, ধরো এখানে আমি লিখছি যে স্যার আই অ্যাম বনি আমিন, অনেকে পরীক্ষার হলে কি করে? ভয় করে নিজের নাম লিখতে, কি লেখে? ডিয়ার এক্স, ডিয়ার ওয়াই, ডিয়ার জেড, এরকম করে লেখে। কেন ভাই? ধরো তোমার নাম ধরে নিলাম, তোমার নাম হচ্ছে কি, এখানে কে কে আছে? ধরো অভি আছে, মেহেদি হাসান অভি, ধরে নাম এখানে অভি আছে। এখন অভি পরীক্ষার খাতায় লেটার লিখতেছে, এখন অভি লিখতেছে স্যার আই অ্যাম অভি। এখন অভি তুমি বলো, স্যার কি তোমার খাতায় দেখতেছে যে তোমার নাম লেখা আছে? স্যারের কাছে তো এইভাবে যায় না। তো এই যে তুমি অভি না কে, এটা স্যার জানে। অনেকে বলে নিজের নাম লিখলে নাকি নাম্বার কাটে নাই, মানে ভয় দেখানোর তো একটা লিমিট আছে। ছেলেপেলেদের এমন হয়, এই বল করে নাম লিখবি না, যদি নাম লিখিস তাহলে কিন্তু খাতা কাটে দিবে, এক্সপেল করে দিবে। এ ভাই কি রে, তোর নাম কি, তোর নাম কি বড় কোনো কিছু? তুই যদি পরীক্ষা খাতায় তোর নাম লিখিস, স্যার জানবে কিভাবে যেটা তোর নাম? স্যার কি তোরে চেনে? তুই স্যারের জামাই? হ্যাঁ, তুই ইচ্ছা মতো নাম লিখে দিয়ে আসবে। আমার নাম চাইলে লিখে দিয়ে আসতে পারো, সমস্যা নাই, নাম্বার বেশি পাবে। তাহলে মনে থাকবে, তুমি যখন পার্সোনাল কমপ্লেইন লেটার লিখবে, আগে তারিখ দিবে, সংখ্যা, মাসের নাম, সাল, যার বরাবর লিখতেছো কোম্পানির নাম, কোম্পানি অ্যাড্রেস, সাবজেক্ট লিখে দেবে, সাবজেক্ট যেটা আসবে, তারপরে এই ফরম্যাটটা ইউজ করবে। মনে থাকবে? যারা স্ক্রিনশট নেওনি স্ক্রিনশট নিয়ে নাও, যারা স্ক্রিনশট নেওনি স্ক্রিনশট নাও। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তাতে লেখো।
স্ক্রিনশট দাও, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, পরে আর পাবে না। আর কিছুক্ষণ ক্লাসে আসি, বেশিক্ষণ আর আমাকে পাবে না। আচ্ছা, এবার হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ড কোনটা? যেটা বললাম যে সবার প্রবলেম। ধরো তোমাকে এই প্রশ্নটা কিভাবে থাকে যে রাইট কমপ্লেইন লেটার টু দ্য মেয়র, কাউন্সিলর, কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যে কোনোটা থাকতে পারে, রিকোয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপস টু চেক দ্য অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি। এটা হচ্ছে সাবজেক্ট, এখানে অন্য কিছু থাকতে পারে। তো কি বলছে যে তুমি একটা লেটার লেখো, মানে অভিযোগপত্র লেখো, কার বরাবর? ধরে নাও কাউন্সিলর বরাবর, তোমার কাউন্সিলর বরাবর, যে তোমার এলাকায় যে অবৈধ কাজগুলো হচ্ছে, যে সমাজ বিরোধী কাজ হচ্ছে, এইটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য একটা কমপ্লেইন লেটার লিখো। তো সেক্ষেত্রে কি করবে? এইভাবে লিখবে, তুমি তারিখ দিবে, সাল দিবে, তারিখ ওই সেম ফর্মে যার বরাবর লিখতেছো, অ্যাড্রেস দিবে, আর অ্যাপ্লিকেশন ফর টেকিং স্টেপস এগেইনস্ট টপিক দিবে, টপিকের জায়গায় টপিক দিবে। ধরে নাও টপিক আসে লোডশেডিং, তো তুমি কি লিখবে? এখানে লোডশেডিং লিখবে। তারপরে কি লিখবে? স্যার, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য ইনহেবিটেন্টস অর ইউর কনসার্ন এরিয়া। আমরা আপনার যে এলাকা, এই এলাকার বাসিন্দা। ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এখানে অনেক লোকজন বসবাস করে। উই হ্যাভ বিন লিভিং হিয়ার পিসফুলি, আমরা এখানে শান্তিতে বসবাস করতাম। বাট নাও এ ডেজ, কিন্তু বর্তমানে উই আর ফেসিং প্রবলেম ফর ড্যাশ। এখানে টপিক যা আসবে তাই, ধরো লোডশেডিং আসে, ট্রাফিক জ্যাম আসে, চুরি ডাকাতি আসে, ইফটিজিং আসে, যে কোনো কিছু আসে, যে প্রবলেম আসবে সেই প্রবলেমগুলো টপিকের জায়গায় লিখে দেবে। পিপলস লাইফ অ্যান্ড সেফটি আর গ্রেটলি হ্যাম্পার্ড হিয়ার ফর, মানে এই সমস্যাটার জন্য এখানকার মানুষজনের জীবনযাত্রার মান একেবারেই ব্যাহত হচ্ছে। ইফ স্টার্ন স্টেপস আর নট টেকেন, এটা নট হবে, মানে আর না, এখানে টি হবে, নট টেকেন আর লাইফ বিকামস অ্যাজ ব্যাড অ্যাজ হেল। যদি মানে জরুরি পদক্ষেপ নেওয়া না হয়, আমাদের জীবন জাহান্নামে পরিণত হবে। সো আপনার প্রতি এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি আমাদের নিরাপত্তার জন্য, শান্তির জন্য দ্রুত কোনো পদক্ষেপ নেবেন। তো এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নতুন নেতা অমুক, লিখে দিবেন, হয়ে গেল। আর কিছু লাগবে? এটা স্ক্রিনশট নাও। যদি কম্বাইন্ড লেটার আসে তাহলে এটা লিখবে। ইওর সোহাগ ব্লক খাবে? দিলাম ব্লক, যাও মারা খাও। ক্লিয়ার হয়েছে? বলো, স্ক্রিনশট নিছো? আচ্ছা ভাই, একটু সাইডে যান, সাইডেই তো আছি। নাও স্ক্রিনশট নাও। আচ্ছা, এটা কাজের কথায় আসি, অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিচ্ছি, তার আগে একটা কাজের কথায় আসি। দেখো, কাজের কথাটা হচ্ছে, তোমরা যারা যারা লাইভে উপস্থিত আসো, ধরো তোমাদের যারা 25 ব্যাচের স্টুডেন্ট আসো, তোমাদের মনে হইতে পারে যে ভাই পরীক্ষার তো এখন অনেক দিন বাকি আছে, তাই না? পরীক্ষা আসতে তো এখন অনেক দিন বাকি। এরকম চিন্তার কারণে সব থেকে বেশি মানুষজন হচ্ছে যে ধরা খায় পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে। আর ফাইনাল পরীক্ষা তো অনেক আগের, মানে পরের কথা, টেস্ট পরীক্ষাতে ধরা খাবে অনেকেই। তো আমি তোমাদের জন্য যেটা সমাধান দিচ্ছি সেটা হচ্ছে, দেখো আমাদের FRB 3.0 কোর্স। কি? FRB 3.0 কোর্স। FRB মানে কি? ফাইনাল রিভিশন ব্যাচ। এখন বলতে হবে ফাইনাল রিভিশন, এখানে তো রিভিশন দেওয়া হবে না ভাই, রিভিশন না। এখানে তোমার প্রত্যেকটা পড়া দেখা ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা হবে। এখানে কোনো কিছুই তোমার হচ্ছে রিভিশন টাইপের না, এখানে একেবারে ডিটেলসে পড়া হবে, একেবারে জিরো থেকে। সো আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি হলে তুমি টেস্ট পরীক্ষা কীভাবে ভালো রেজাল্ট করবে, এটা তো ফাইনাল পরীক্ষা টার্গেট করে পড়া হবে, তাই না? না, এখানে কথা হচ্ছে তুমি যদি ফাইনাল রিভিশন ব্যাচ 3.0-তে ভর্তি হও, তাহলে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 2.0 যেটা, যেখান থেকে গত বছর আলহামদুলিল্লাহ 234 প্লাস কি 284 প্লাস স্টুডেন্ট A+ পাইছিল। এখন এই যে এই কোর্সের যতগুলো ক্লাস রেকর্ডেড, সবগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবে, আর্কাইভ ক্লাস। অর্থাৎ তুমি এখন থেকে ওই রেকর্ডেড ক্লাসগুলো করে তোমাদের টেস্ট পরীক্ষার সামনে এই টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এখন কথা হচ্ছে ভাই, আপনাদের এখানে আমরা কয়টা সাবজেক্টের ক্লাস পাবো এই কোর্সে? এখানে তুমি টোটাল 20টা সাবজেক্টের ক্লাস পাবে। কয়টা সাবজেক্ট বলো তো? টোটাল হচ্ছে 20টা সাবজেক্টের ক্লাস পাবে। একটা হচ্ছে
বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটা কম্পালসারি সাবজেক্ট। বাংলা, ইংলিশ, আইসিটি, এটা হচ্ছে কম্বো কোর্স। বাংলা, ইংলিশ, আইসিটি বাদে আর্টসে 13টা সাবজেক্ট, কমার্সে 4টা সাবজেক্ট, এই টোটাল 20টা সাবজেক্টের ক্লাস পাবে। তুমি চাইলে আর্টস বা কমার্সে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে। তুমি চাইলে মনে করো যে বাংলা, ইংলিশ, আইসিটিরও যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে। আমরা সব ধরনের সুযোগ সুবিধা রাখছি। কারো যদি দেখা যায় 7টা সাবজেক্টেরই দরকার হয়, 7টা সাবজেক্টে ভর্তি হতে পারবে। কেউ চাইলে একটা সাবজেক্ট দরকার হলে একটাও ভর্তি হতে পারবে। তা আমি এই কথাগুলো বলতেছি আর ভর্তি কি শুরু হয়ে গেছে? না, ভর্তি শুরু হবে 15 তারিখ থেকে। কবে থেকে? 15 তারিখ থেকে। তবে এখন প্রি বুকিং চলতেছে। কি চলতেছে বলো তো? প্রি বুকিং চলতেছে। তুমি যদি এখনই প্রি বুকিং করো তাহলে তুমি একটা ডিসকাউন্ট পাবে। তো তোমরা প্রি বুকিং করবে কিভাবে? এই লাইভের ক্যাপশন আছে না, এই লাইভের ক্যাপশনে দেখবে নিচের দিকে একটা গুগল ফর্ম দেওয়া আছে। ওই গুগল ফর্মটা পূরণ করে প্রি বুকিং করবে। প্রি বুকিং করতে টাকা লাগবে না, কারণ প্রি বুকিং করার পরে তুমি যখন 15 তারিখে ভর্তি হবে তখন তোমার থেকে কোর্স ফি নেওয়া হবে। কিন্তু এখন যদি আগে থেকে কনফার্ম করে রাখো যে ভাই আমি আপনার এই কোর্সে ভর্তি হতে চাই, ওখানে গুগল ফর্ম পূরণ করার সময় অপশনে পাবে আমাদের 6টা কোর্স, 6টার মধ্যে কোন কোর্সে ভর্তি হবে ওটা সিলেক্ট করে রাখবে। তাহলে ওইটার উপরে তুমি দেখা যাচ্ছে 15 তারিখে যখন ভর্তি হবে তখন একটা বিশেষ ডিসকাউন্ট পাবে। তোমাকে তো পড়াই লাগবে ভাই, আজকে হোক আর কালকে হোক তোমাকে পড়াই লাগবে। তুমি আগে থেকে শুরু করো, তাহলে টেস্ট পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো থেকে, এবং ফাইনাল পরীক্ষার জন্য একটা নির্ভরযোগ্য জায়গায় অ্যাড হয়ে থাকতে পারবে। কারণ মানবিক বিভাগের জন্য বাংলাদেশে পূর্ণাঙ্গ কোর্স কারোরই নাই। বিশেষ করে যারা আর্টসের আসো, কোনো বাংলাদেশের মধ্যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম পাবে না যেখানে তোমাদের মানবিক বিভাগে 13টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র লাইভে পড়াবে, প্রত্যেকটার উপরে পরীক্ষা নিবে, রেকর্ডেড ক্লাস দিবে, স্লাইড দিবে, সুপার সাজেশন দিবে, এরকম একটাও পাবে না। অতএব তোমরা যদি ভালো করে যদি পড়তে চাও, একজন বলছে 26 পারবে, অবশ্যই পারবে। এটা এইচএসসি 2025, 2026 দুই ব্যাচের জন্যই। কারণ 25-এর শর্ট সিলেবাস, 26-এর ফুল সিলেবাস, এই দুইটাই পড়ানো হবে এই কোর্সের মধ্যে। সো 25 ব্যাচ, 26 ব্যাচ, এই দুইটা ব্যাচেরই স্টুডেন্ট আমাদের FRB 3.0 কোর্সে এনরোল করতে পারবে। সো কেন পাওয়া ভয়? যেখানে বনি ভাই হয়, টেনশন নেওয়ার কারণ নাই। তোমরা যারা আসো লাইভে উপস্থিত, এই লাইভে থাকাকালীন অবস্থায় বা লাইভটা শেষ হওয়ার পরে অবশ্যই অবশ্যই মনে করে তুমি যে কোর্সে ভর্তি হইতে চাও 15 তারিখে, সেই কোর্সটার প্রি বুকিং করে নেবে। এই সুযোগ কেউ মিস করবে না, বুঝতে পারছো? এই সুযোগ কেউ মিস করবে না, সবাই প্রি বুকিং করে ফেলবে। আজকে লাইভ ক্লাসের পরে সবাই প্রি বুকিং করে ফেলবে। সো চলো, আমাদের কমপ্লেইন লেটার শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখন কি পড়বো বলো তো? অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা পরীক্ষাতে বিভিন্নভাবে থাকতে পারে। যেমন মনে করো পরীক্ষাতে থাকতে পারে যে প্রিন্সিপাল বরাবর একটা দরখাস্ত লিখো, সেটা হচ্ছে তোমার কলেজে ক্যান্টিন হইতে পারে, কম্পিউটার ক্লাবের জন্য হইতে পারে, ডিবেটিং সোসাইটি, লিটারেরি ক্লাব, কমন রুম, রিডিং রুম, ক্যান্টিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, যে কোনো কিছু। তো এগুলোর উপর যে দরখাস্ত লিখতে হবে, এগুলোর উপর কি দরখাস্ত লিখতে হবে। ধরো না তোমার কলেজ থেকে, তোমার কলেজ মনে করো যে একটা গ্রাম অঞ্চলের ভিতরে, আর কলেজ থেকে অনেক দূরে হচ্ছে বাজার। তো ক্লাসের ফাঁকে ফাঁকে তোমার নেশা করে দেয়, তোমার বিড়ি খাওয়ার দরকার হয়। এন্ড বিড়ি খাওয়ার জন্য বাজার অত দূর যাওয়া তো সম্ভব না প্রত্যেক ক্লাস পরে। স্যারকে বলতে, স্যার আমাদের কলেজে একটা ক্যান্টিন হলে এত দূর যাওয়া দরকার হয় না। তো এই যে বিড়িখোর যারা আসো, তোমাদের ক্যান্টিন যখন দরকার হবে তখন কিন্তু প্রিন্সিপাল বরাবর একটা দরখাস্ত লিখতে হবে। সেই দরখাস্ত লিখবে কিভাবে? এইভাবে, এই ফরম্যাটটা মুখস্থ হবে। 2টা পৃষ্ঠা আছে, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর পড়াচ্ছি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও। সোমাইয়া বলছে প্রি বুকিং ডান ভাইয়া, লাভ ইউ, লাভ ইউ, তোমাদেরকে লাভ ইউ। ACSE স্টুডেন্ট আসুনি কেউ? আমি কোনো প্রতিষ্ঠান নিয়ে বলতে চাই না, তারপরে বলতেছি মানবিক বিভাগে বাংলাদেশে পরবর্তীতে, মানে আজকে বলতেছি এই কথা, এর আগেও বলছি, আজকে দাঁড়ায় বলতেছি, তুমি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারো আমার কথাগুলা। বাংলাদেশে এখন বলো, আগে বলো, ভবিষ্যতে বলো, আমি আবার বলতেছি, তুমি চাইলে আমার কথা স্ক্রিন রেকর্ড করতে পারো, সমস্যা নাই, আমি কাউকে থেকে ভয় পাই না। তো আজকে বলো, আগে বলো, পরে বলো, বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে। আমরা চলো শিখি অনেক ছোট প্ল্যাটফর্ম। তো আমাদের বাইরে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, শত শত কোটি টাকার প্ল্যাটফর্ম আছে। তারা হয়তো বা দেখা যাচ্ছে মানবিক বিভাগে যখন বিজনেসটা বড় হবে, মানে দেখো সায়েন্সের স্টুডেন্ট 2-2.5 লাখ, কমার্সের স্টুডেন্ট 2-2.5 লাখ, আর্টসের স্টুডেন্ট 5 থেকে 6 লাখ। অর্থাৎ সায়েন্স আর কমার্স যোগ করলে যতটুকু স্টুডেন্ট হয়, আর্টসের স্টুডেন্ট তার থেকেও বেশি। কিন্তু তারপরও আর্টসের কোনো পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম নাই কেন? কারণ আর্টসের স্টুডেন্টরা ভাই ওই রকম কমার্স সায়েন্সের মতো সচেতন না, মেধাবী না। সায়েন্সের স্টুডেন্টদেরকে কোনো কোচিং থেকে
এভাবে বলে না আমাদের কোর্সে ভর্তি হয়, সায়েন্সের স্টুডেন্ট নিজে খুঁজে নেয় যে তার জন্য কোনটা বেস্ট হবে, এই প্ল্যাটফর্ম বেস্ট নাকি এইটা, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল। কিন্তু আর্টসের স্টুডেন্টদের বোঝানো লাগে যে আর্টসের জন্য এই কোর্স, আর্টসের জন্য এই বিভাগ, এই ইউনিট, এই সাবজেক্ট পড়া লাগে। তো দেখা যাচ্ছে আর্টসের স্টুডেন্ট সংখ্যা বেশি হইলেও টাকার দিক থেকে মার্কেট ভ্যালু কম। এই জন্য বড় বড় প্ল্যাটফর্মগুলোও কিন্তু মানবিক নিয়ে মাথা ঘামায় না। কিন্তু ইদানিংকালে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যারা আর্টস নিয়ে কাজ শুরু করছে। তো আজকে হোক, আজকের পরে হোক, বাংলাদেশে যত বড় বড় প্ল্যাটফর্ম আসুক না কেন, আমরা সব সময় বুকে হাত দিয়ে গর্বের সাথে এটা বলতে পারবো যে ভাই, বাংলাদেশের মধ্যে চলো শিখি একমাত্র প্ল্যাটফর্ম যে মানবিক বিভাগের 13টা সাবজেক্ট প্রথম লাইভ ক্লাস নেওয়া শুরু করছে পূর্ণাঙ্গ A to Z। সো এই যে তুমি এখন কমেন্টে আসে তোমার যে বাপদাদারই নাম নেও না কেন, সেই বাপদাদারা কোনোদিন তোমার মানবিক বিভাগের স্টুডেন্টের চিন্তা করে না, বা তাদেরকে নিয়ে এতদিন ধরে ক্লাস শুরু করেনি। যেদিন ব্যবসা ভালো হবে সেদিন করবে। সো কোনো বাপদাদার নাম কমেন্টে আসেনি না, বুঝতে পারছো? দেখো স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি সরে গেছি, স্ক্রিনশট নাও। দুইটা পৃষ্ঠা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা আগে স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা, এবার এটার স্ক্রিনশট নাও। এটা হচ্ছে সেকেন্ড পেজ, আগেরটার স্ক্রিনশট নেওয়া হয়েছে, এটা নাও। হয়েছে না ভাই? ভালো লাগা এক জায়গায় আর বাস্তবতা আরেক জায়গায়। বাস্তবতা এটাই, তোমার অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো টিচারকে ভালো লাগতেই পারে, আমি এটাকে খারাপ বলতেছি না, কিন্তু বাস্তবতা তোমাকে মানে নিতে হবে, রিয়ালিটি মানে নাও। রিয়ালিটি এটাই, চলো শিখি বাদে মানবিক বিভাগের 13টা সাবজেক্ট লাইভে কোনো প্ল্যাটফর্ম পড়ায় না, একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের নাম নিতে পারবে না। ভবিষ্যতে আসবে, আমি আগেও বলছি ভবিষ্যতে বড় বড় প্ল্যাটফর্ম আসবে, কিন্তু এটা বলতে পারবে না যে আমাদের আগে শুরু করছে। আচ্ছা, তো চলো তোমাদেরকে বুঝে নিই, যখন অ্যাপ্লিকেশনটা আসবে তখন শুরুতে কি দিবে? কমপ্লেইন লেটারের মতো শুরুতে তারিখ দিবে। কি দিবে বলো তো? শুরুতে তারিখ দিবে। তারিখ দেওয়ার ফরম্যাট মনে আছে? কিভাবে দিতে হবে? আগে তোমার মনে করো সংখ্যা দিতে হবে, মাসের নাম দিতে হবে, তারপরে সাল দিবে, তারপরে যার বরাবর লিখতেছো, প্রশ্নতে দেওয়া আছে প্রিন্সিপাল বরাবর, তাহলে কি দিবে? যার প্রিন্সিপাল বরাবর। এরপরে আসে এই কলেজ, ধরো আমি কলেজের নাম দিবে, ঠিকানা দিবে, তারপরে সাবজেক্ট দিবে প্রেয়ার ফর সেট আপ এ টপিক। এখানে ধরো আসে কি? ক্যান্টিন, তাহলে তুমি কি লিখবে? প্রেয়ার ফর সেট আপ এ ক্যান্টিন। ধরো আসে লাইব্রেরি, কি বলবে? যে প্রেয়ার ফর সেট আপ এ লাইব্রেরি। তারপরে কি লিখবে? লিখবে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। আমরা দরখাস্তের শুরুতেই বিসমিল্লাতে মিথ্যা কথা লিখি যে আমরা আপনার কলেজের নিয়মিত স্টুডেন্ট, কিন্তু আমরা তো নিয়মিত না, অনিয়মিত, তাই না? তো আমরা কি লিখবো? যে স্যার আমরা আপনার কলেজের স্টুডেন্ট। আওয়ার্স ইজ এ রেপুটেড কলেজ, আমাদের অনেক সম্মানী একটা কলেজ। উই হ্যাভ মেনি প্রমিসিং স্টুডেন্টস অ্যান্ড দ্য রেজাল্টস অফ আওয়ার কলেজ ইজ ভেরি গুড। আমাদের অনেক ভালো ভালো মেধাবী শিক্ষার্থী আছে এবং আমাদের কলেজের যে ফলাফল এটা অনেক ভালো। আওয়ার কলেজ হ্যাজ মেনি মডার্ন ফ্যাসিলিটিস, আমাদের কলেজে অনেক অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। উই হ্যাভ অলমোস্ট এভরিথিং হোয়াট এ গুড কলেজ ডিমান্ডস, একটা ভালো কলেজে যা যা দরকার আমাদের কাছে প্রায় সব কিছুই আছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, কিন্তু এটা অনেক দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ইন আওয়ার কলেজ। এরা টপিকের জায়গায় টপিক দিবে। ধরো ক্যান্টিন নাই, তাহলে তুমি কি বলবে? দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ। লাইব্রেরি নাই, দেয়ার ইজ নো লাইব্রেরি ইন আওয়ার কলেজ। ডিবেটিং ক্লাব নাই, দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার কলেজ। সায়েন্স ক্লাব নাই, দেয়ার ইজ নো সায়েন্স ক্লাব ইন আওয়ার কলেজ। টিউবওয়েল নাই, দেয়ার ইজ নো টিউবওয়েল ইন আওয়ার কলেজ। টপিক যা আসবে সেই টপিকটা টপিকের জায়গায় লিখে দিবে। এরপরে কি হবে? এরপরে কি লিখবে? এরপরে লিখবে নাও এই ডে, বর্তমানে এ ক্যান্টিন ইজ পার্ট এন্ড পার্সেল অফ কলেজ, একটা কলেজের অবিচ্ছেদ্য অংশ। নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট, এইটা ছাড়া কোনো কলেজ কমপ্লিট হইতেই পারে না। আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, আমাদের কলেজের শিক্ষার্থীরাও এটা নিয়ে অনেক আগ্রহী। সো উই আর ব্যাডলি নিড অফ এ ক্যান্টিন ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা ক্যান্টিন খুব জরুরিভাবে দরকার। মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমাদের কথা মেনে নিয়ে বাধিত করবেন, বাস। তো কলেজবাসীর পক্ষ থেকে কলেজের নতুন নেতা অমুক লিখে দিবে, বাস, হয়ে গেছে, এতটুকুই।
সো আগের পৃষ্ঠার পরের পৃষ্ঠা তোমাকে যেভাবে আমি লিখতে বললাম এই ফরম্যাট ইউজ করে শুধু টপিকের জায়গায় অ্যাপ্লিকেশনে যেই টপিক আসবে সেই টপিক ইউজ করবে, তাহলে হয়ে যাবে। তাহলে তুমি 10-এ 10 পেয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশন কয় পেজ করতে হবে, লিখতে হবে। অ্যাপ্লিকেশনের সেম, তুমি চাইলে 2 পৃষ্ঠা লিখতে পারবে, তুমি চাইলে 1 পৃষ্ঠাও লিখতে পারবে, 2 পৃষ্ঠাও লিখতে পারবে। কিন্তু আমি আগেও বলছি যে তোমাকে বাম দিক থেকে শুরু করবে, মানে এই জায়গায় তারিখ দিবে, প্রিন্সিপালের দা প্রিন্সিপাল দিবে, তারপরে যেভাবে লেখা দরকার লিখবে। তো এইখানে বাম দিক থেকে শুরু করবে, ডান দিক না, বাম দিক থেকে শুরু করবে লেখা, সেটা অ্যাপ্লিকেশন হোক বা যেই হোক। বুঝতে পারছো? কম্বো কোর্সে নতুন সিলেবাস বলতে 26 ব্যাচে যেটা নতুন সিলেবাস সেটা বাকি আছে। ওটা তো তোমাদের লাস্ট যে লাইভ ক্লাস দিছি আমি আর তোমাদের পাবেল ভাইয়া, ওই লাইভটা দেখো, মানে আমরা স্পষ্ট বলে দিছি যে ভাই সিলেবাস দিছিল না, সিলেবাস এখন দিচ্ছে নতুন করে। তো সিলেবাস দেওয়া হইলে 10-15 দিন পরে বাকি যে সিলেবাসটা আছে শর্ট সিলেবাস মানে ফুল সিলেবাসের মধ্যে সেটা পড়াই দিব। এখন 26 ব্যাচের তো পরীক্ষার আজকে না, তো 25 ব্যাচের টেস্ট পরীক্ষার জন্য আমরা তাড়াতাড়ি টেস্ট পরীক্ষার আগেই সবগুলো শেষ করাই দিয়েছি শর্ট সিলেবাসের মধ্যে যা যা আছে। ইকোনমিক্স আর সিভিক্স থাপড়ায় গাল বেঁকে দিব। ইকোনমিক্সের ক্লাস রাত 8টায় হয়েছে স্বপ্নপূরণ গ্রুপে, অ্যাডনাই গ্রুপে, ওখানে তো রাত 8টাতে হয়েছে। কোর্স ফি অ্যান্ড টাইম ডিউরেশন, কোর্স ফি হচ্ছে এ হচ্ছে দরখাস্ত, এবার এখানে শুধু জিমেইল বাকি আছে। কোর্স ফি দেখো আমাদের কোর্সগুলো আমি ডিসকাউন্ট, মানে তুমি যদি প্রি বুকিং করো তাহলে কত টাকা করে ফি আমি তোমাকে বলে দিই। একটা হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি, এটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের যে কেউ ভর্তি হইতে পারে বাংলা ইংলিশ আইসিটি কোর্সে। এটা তুমি যদি প্রি বুকিং করো তাহলে টাকা লাগবে 1490 টাকা। 1490 টাকায় 500 নাম্বারের প্রিপারেশন A to Z নিতে পারছো। বাংলা ইংলিশ আইসিটি A to Z 500 নাম্বার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, আইসিটি 5টা 500 নাম্বার তুমি প্রিপারেশন নিতে পারবে এই 1490 টাকায়। তুমি যদি এই 3টার মধ্যে যে কোনো একটাতে ভর্তি হও, মানে মনে করো তোমার শুধু ইংরেজি দরকার, তোমার শুধু বাংলা দরকার, তোমার শুধু আইসিটি দরকার, তাহলে প্রি বুকিং করলে তোমার টাকা লাগবে 990 টাকা, যে কোনো একটাতে ভর্তি হতে পারবে। তুমি যদি মনে করো মানবিক বিভাগে 13টা সাবজেক্টের মধ্যে তোমার যে কোনো 4টা সাবজেক্ট আছে, তাই না? আর মনে করো কমার্সে তোমার কি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, তো দেখা যাচ্ছে তোমার কমার্সে 4টা সাবজেক্ট, তো তুমি কমার্সে 4টা সাবজেক্ট অথবা মানবিক বিভাগে তোমার যে 4টা সাবজেক্ট এগুলোতে যদি ভর্তি হও তাহলেও টাকা লাগবে 1490 টাকা, শুধু মানবিক গ্রুপে যে 4টা সাবজেক্ট, কমার্সের 4টা সাবজেক্ট। তুমি যদি যে কোনো একটাতে ভর্তি হও, তোমার মানবিক বিভাগে যে কোনো একটা সাবজেক্ট দরকার, ধরো তোমার যুক্তিবিদ্যা দরকার, অর্থনীতি, পরিণতি, যে কোনো একটা দরকার, কমার্সে শুধু অ্যাকাউন্টিং দরকার, তো তোমার যদি যে কোনো একটা সাবজেক্টে পড়তে হয়, যে কোনো একটাই, তাহলে লাগবে 750 টাকা। এখন তুমি 7টা সাবজেক্টে আমাদের এখানে পড়তে চাও, মানে অন্য কোথাও যাইতে চাও না, আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে, তুমি শুধুমাত্র আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে চাও অনলাইনে, আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি তোমার অন্য কোথাও যাওয়ার দরকারই নাই। তুমি আমাদের এখানে পড়লে অনলাইন অফলাইন বাকি জায়গায় তুমি বন্ধ করে দিতে পারো, শুধু আমাদের এখানে পড়লেই এনাফ ইনশাল্লাহ। তো এখানে তুমি তোমার যে 7টা সাবজেক্ট অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি মানবিক বা কমার্সের 4টা গ্রুপে 4টা সাবজেক্ট, এই টোটাল 7টা সাবজেক্টের কোর্সটা হচ্ছে বান্ডেল কোর্স। কোন কোর্স? বান্ডেল কোর্স। তো এই বান্ডেল কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার টাকা লাগবে 2490 টাকা। 2490 টাকায় তোমার যে 1300 মার্কের প্রিপারেশন অর্থাৎ এইচএসসি ফাইনাল পরীক্ষার যে প্রিপারেশন A to Z এখান থেকে নিতে পারো, তোমার আর কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। তো এই সবগুলো পাবে তুমি যদি প্রি বুকিং করো, তাহলে কি করলে? প্রি বুকিং করলে। আর এটার ভর্তি শুরু হবে 15 তারিখ থেকে। ভর্তি কবে থেকে? ভর্তি 15 তারিখ থেকে। ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, আর ক্লাস চলবে ফাইনাল পরীক্ষা পর্যন্ত, এইচএসসির ফাইনাল পরীক্ষা পর্যন্ত। কোর্স আমাদের 1-2 বার করে 2-3 বার করে রিভিশন হবে, রিভিশনের পরে আমাদের হচ্ছে মানে ফাইনাল সাজেশনও পাবে। বুঝতে পারছো? আচ্ছা, শহীদুল্লাহ বলছে যে মার্কেটিং রাইটিং ক্লাস, তোমার ক্লাস করা তো দরকার নাই, তোমার ক্লাস করতে কে বলছে? তোমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে বলছে, হাত পা বলে যে ভাই ক্লাস করো, হাত পা ধরছি তোমার ক্লাস করার জন্য? ক্লাস করা তো দরকার নাই, তুমি ফ্রিতে ক্লাস করবে। আর ফ্রিতে আমরা এখানে প্রমোশন করলে তোমার গা জ্বলবে, তাহলে বুঝতে হবে তোমার অন্য কিছু মতলবে ক্লাসে আসো, ক্লাস লাইভে করতে আসেন, মানে পড়ালেখা করতে আসেন। ক্লাস কত মিনিট হয়েছে? ক্লাস হচ্ছে 53 মিনিট। এই 53 মিনিটের মধ্যে মনে হয় খুব বেশি 3 মিনিট আমি
এই কোর্সের কথা বলছি। আর এই যে কোর্স সেল করতেছি, আমি কি এখানে কোনো জুয়ার বিজ্ঞাপন করতেছি, অবৈধ কাজের বিজ্ঞাপন করতেছি? এই কোর্সগুলো কাদের? এই কোর্সগুলো তোমার মতো স্টুডেন্টদের জন্য। কিন্তু তোমার কি অবস্থা? এরকম কিছু ছেলে পেলে আছে যারা কি করে, ওই যে ফ্রিতে শুধু খোঁজে, ফ্রিতে কোথায় কি আছে, কোথায় কি ক্লাস দিচ্ছে ফ্রিতে। যখনই টাকার কথা আসবে তখন কি গাল দিয়ে চলে যাবে। আছে কিরকম কিছু স্টুডেন্ট, সব গ্রুপে কমন স্টুডেন্ট এরকম, ফ্রিতে যখন ফ্রি ক্লাস নেবে, বনি ভাই আপনাকে ভালোবাসি মন থেকে, ভাই লাভ ইউ ভাই, বনি ভাই আপনাকে ভালোবাসি। যখনই মনে করো একটা কোর্সের কথা বলবে, বলবে বনি ভাই একটা ব্যবসায়ী, বনি ভাই একটা ফালতু লোক। এই সে, আমি কি তোমাকে বলছি যে তুমি এই কোর্সে এখনই ভর্তি হও? তোমার থেকে আমি টাকা জোর করে নিচ্ছি? আমি শুধু ডিটেলস বলছি। তোমার যদি পোষায়, তোমার যদি মনে হয় বনি ভাই ক্লাস ভালো, চলো শিখির ক্লাস ভালো, তুমি প্রি বুকিং করবে, ভর্তি হয়ে যাবে। তোমার যদি ভালো না লাগে তুমি পড়বে না। এখানে ব্যবসায়ী এই সেগুলো বলা কি আছে? তো মন মানসিকতা চেঞ্জ করো। যদি টিচারদেরকে সম্মান দিতে না পারো, কখনোই তুমি ভালো কিছু করতে পারবে না। এই যে 50 মিনিট ক্লাস করলে না, 50 মিনিটে তোমাকে আমি ইনফর্মাল লেটার শিখাইলাম, ফর্মাল লেটার শিখাইলাম, এখানে একটা অক্ষর হলেও তো শিখছো। ওই একটা অক্ষর যদি শিখো আমার থেকে, তো তোমার আমি টিচার। তো টিচারদেরকে যদি সম্মান দিতে না পারো, এমনটা বলতে পারেন না ভাই আপনি আমার আইডি চেনেন নাকি, আপনাকে যদি 2-4টা গাল দিত তো কি করবেন আপনি? আমি তোমার কিছু করবো না। কিন্তু উপরে একজন আছে যে তোমার সব কিছু জানে, আমি তোমার আইডি চিনি না, তোমাকে চিনি না, তোমাকে কিছু বলতে পারবো না, কিন্তু একজন আছে, উনি হচ্ছে সূক্ষ্ম বিচারকারী। যখন তুমি একটা টিচারকে অসম্মান করবে, আমি কিছু বলবো না, আমি এখনই ভুলে যাবো লাইভ ক্লাসের পরে, কিন্তু উনি কিন্তু টাইম মতোই দিবে ওরকম বাস, তখন বুঝবে। সো টিচারদের সাথে শুধু আমার ক্লাসে না, সব ক্লাসে ভদ্রতা বজায় রাখবে, সেটা অফলাইন হোক অনলাইন হোক যেখানে হোক। অ্যাকাউন্টিং ক্লাস ইংলিশ কত? তুমি ইংলিশে ভর্তি হলে 990 টাকা, আর অ্যাকাউন্টিংয়ে 750 টাকা, তাহলে যোগ করো কত লাগে। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হতে চাও 15 তারিখে ডিসকাউন্টে, তারা আজকে লাইভ ক্লাসের পরে প্রি বুকিং করে ফেলবে। এই লাইভ ক্লাসের ক্যাপশনে কোর্সের সব ডিটেলস এবং প্রি বুকিং এর লিংক দেওয়া আছে। সো আমাদের আজকের ক্লাসে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি জিমেইল, তাই না? এই জিমেইল বা ইমেইল, এই ইমেইলটাকে আমি সংক্ষেপে বলি এক্স মেইল। কি বলি বলো তো? কি এটা? এটা হচ্ছে ইমেইল। তো ইমেইলটাকে আমি বলি এক্স মেইল, এক্স লাগাই দেয় বেশি করে। তো এক্স মেইলটা কি? এক্স মেইলটা কি বলতো? এই যে ধরো তুমি প্রথম প্রেম শুরু করছে, বা তুমি না করলো, তোমার বন্ধু বান্ধব যারা করে, দেখবে যে তোমরা আড্ডা দিচ্ছ ফ্রেন্ড সার্কেল, তার মধ্যে চ্যাটিং করতেছে আর হাসতেছে না, তোমাদের গল্পের মধ্যে তার কোনো খোঁজ খবর নাই। তোমরা একটা বাইরে ঘুরতে গেছো, গিয়ে দেখবে তোমরা একদিকে 4-5 জন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছ, আর ও সাইডে গিয়ে হ্যাঁ বলো, না না বন্ধুদের সাথে ঘুরতে আসছি, আরে না কি যে বলো। তোমরা মনে করো ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ভাবছো রাতের বেলা পিকনিক করবে, সব মনে করো যে বাজার টাজার করে রান্না বসাইছো, সবাই মিলে আড্ডা দিচ্ছ, মজা করতেছো, আর ও দেখবে চ্যাটিংয়ে ব্যস্ত, ভিডিও কলে ব্যস্ত, অডিও কলে ব্যস্ত। এগুলো নতুন যখন প্রেম শুরু করবে, তখন দিনটা 24 ঘন্টায় কথা হবে, কি হবে না হবে। আর যখন তোমার মনে করো যে ব্রেকআপ হয়ে যাবে, তখন কি হবে? তখন ওর গার্লফ্রেন্ড এক্স হয়ে যাবে। তখন মনে করো ওর গার্লফ্রেন্ড দ্বারা ফোন দিছে, দিয়ে বলতেছে কোথায় তুমি, কি করতেছো? তখন কি বলবে? এ তুই ফোন দিছিস, তোর কি দরকার আমার সাথে, রাখ তুই ফোনটা, রাখ নিয়ে কল রাখ, বলবে না? কারণ ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। তো দেখা যাচ্ছে এই যে আমাদের যে এক্স এর সাথে আমরা যে শর্টকাট কথা বলি, এইটাই হচ্ছে মূলত হচ্ছে ইমেইল, মানে লেটার। আমরা ইনফর্মাল লেটার দেখলাম না, ইনফর্মাল লেটার আমরা কি বললাম, তুমি চাইলে 10 পৃষ্ঠা লিখতে পারবে, তোমার মনের ভাব যদি অনেক বড় হয় তাহলে তুমি 10 পৃষ্ঠা লিখতে পারবে। কিন্তু ইমেইল হচ্ছে একেবারে শর্টকাট, মানে যতটুকু না লিখলেই না, যতটুকু না বললেই না, অতটুকু। এটা হচ্ছে কি ইমেইল বা এক্স মেইল, বুঝতে পারছো? এখন ইমেইল লেখার ক্ষেত্রে এখানে কিন্তু ফরম্যাটটা গুরুত্বপূর্ণ। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে ইমেইলের ফরম্যাট, এটা স্ক্রিনশট নাও। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো ইমেইলের ক্ষেত্রে তুমি এখানে ফ্রম দিবে, টু দিবে, সেন্ড দিবে, সাবজেক্ট দিবে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ইমেইল পাঠানোর পরে মেসেঞ্জারে আবার বলা লাগে যে তোকে একটা মেইল করছি দেখ। অন্যান্য দেশে কিন্তু মেইলটাই হচ্ছে মূলত অফিসিয়ালি ব্যবহার করা হয় যে কোনো কাজের জন্য। ফ্রম, তাহলে ফ্রম অর্থ হচ্ছে যে লিখতেছে। এখানে ইমেইল অ্যাড্রেস কিরকম হয় তোমাকে দেখাই দিচ্ছি। টু অর্থাৎ যার বরাবর লিখতেছো। সেন্ড, তারিখের ক্ষেত্রে খুব সুন্দর করে মনে রাখবে, আগে তারিখ দিবে, মাসের নাম দিবে, সাল দিবে, মানে যেটা আমরা এতক্ষণ থেকে
ফর্মাল ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দেখলাম। কিন্তু এরপরে বার দিবে আর সময়, সময় বলতে ফিক্সড, তুমি যেই টাইমে দিচ্ছ আর কি। সাবজেক্ট যে বিষয়ের উপর লিখতে বলা হবে সেটা, তারপর ডিআর দিয়ে কারো নাম থাকলে নাম বা কাউকে সম্বোধন করলে সেটা। তারপর কি দিবে, ওই যে আমরা যে এটা লিখলাম ইনফর্মাল লেটার ওরকম, যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তারপর কি দেখবে যে আশা করি আপনি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আপনি জেনে খুশি হবেন যে ধরো যদি আনন্দের বিষয় হয়, তুমি ভালো রেজাল্ট করছো, এটা খুশিতে জানাচ্ছ, মানে ভালো কোনো খবর হলে তুমি কি লিখবে, আই এম ভেরি গ্লাড। আর যদি দুঃখের খবর হয় তাহলে কি বলবে, আই এম ভেরি শকড টু টেল ইউ অ্যাবাউট, টু টেল ইউ অ্যাবাউট। এরপরে যে টপিক আসবে ওই টপিক সম্পর্কে 1 থেকে 2টা লাইন, বেশি না, 1 থেকে 2টা লাইন। তারপরে নো মোর টুডে, মে আল্লাহ ব্লেস ইউ, কিপ ওয়েল অ্যান্ড রাইট টু মি, ভালো থেকে এবং আমাকে লিখো। তারপরে ইয়োর্স লাভিং, তারপর তোমার নাম দিবে। তো এই ফরম্যাটটাই তুমি যদি মনে করো পরীক্ষাতে লিখো, তাহলে পরীক্ষাতে লিখলে কি হবে, পরীক্ষাতে লিখলে এরকম করে হবে। এটা তাহলে স্ক্রিনশট নিতে পারো। মানে আগেরটা ছিল কি, আগেরটা ছিল ফরম্যাট, আর এটা তোমাকে ফুল লিখে দেখাইলাম। যে ধরো এখানে আমি ফ্রম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিছি, টু দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিছি, তারিখ দিছি, দেখো আগে সংখ্যা, মাসের নাম, সাল, তারপরে বার, তারপরে এক্সাক্ট টাইম দিছি। টপিক কি, সাবজেক্ট আসে ইনভিটেশন টু জয়েন দ্য বার্থডে পার্টি, তারপরে আমি এভাবে লিখছি। তুমি তাহলে এটা স্ক্রিনশট নিতে পারো, সমস্যা নেই। এটা স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও। কত বড় টাকা, এত বড় টাকা জীবনে প্রথম দেখলাম। কবে বেরোছে 500 টাকার নোট? স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, আরেক প্রকারের হচ্ছে তোমার ইমেল থাকে। ধরো পরীক্ষাতে যদি আসে যে রিপ্লাই অফ ইমেল, কি আছে, রিপ্লাই অফ ইমেল। তো রিপ্লাই অফ ইমেইলের ক্ষেত্রে কিছুই না, জাস্ট তুমি সাবজেক্টের পরে আর ই দিবে, আর ই দিয়ে এভাবে এটা কোলন দিবে, কি দিবে, আর ই, সাবজেক্ট দিয়ে এরকম করে ফুল স্টপ দিয়ে আবার মনে করো আর ই দিয়ে আরেকটা দিবে, তাহলে হয়ে যাবে রিপ্লাই অফ ইমেল। রিপ্লাই অফ ইমেল কিন্তু অন্য কিছু না। এরপরে মনে করো রিপ্লাই অফ ইমেল দেওয়ার পরে এই যে এরকম রিপ্লাই অফ ইমেল, সাবজেক্ট দেওয়ার পরে আর ই দিবে, তাহলে রিপ্লাই অফ ইমেল। আরেক ধরনের ইমেল আসে, সেটা হচ্ছে এরকম যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন। ধরো তুমি বিদেশে কোনো একটা কলেজে ভর্তি হতে চাও, তো সেই কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তোমার নাম, ছবি, সেটা বিদেশ কেন, দেশেও যে কোনো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেখানে কি কি যোগ্যতা দরকার, নাম, ফোন নাম্বার বা আর কি কি দরকার, এই যে এই জিনিসগুলো তথ্য চেয়ে তুমি তাদেরকে একটা ইমেল করতেছো, এটা হচ্ছে রিকোয়েস্ট ফর ইনফরমেশন। তো এটা বইয়ের মধ্যে, যে কোনো বইয়ের মধ্যে পেয়ে যাবে, তুমি এটা দেখে নিও। তো এই টাইপেরই হচ্ছে ইমেল আসলে আসবে। সো বিভিন্ন পরীক্ষাতে তোমার মনে করো যে কোনো বোর্ডে অ্যাপ্লিকেশন আসবে, কোনো বোর্ডে কমপ্লেইন লেটার আসবে, কোনো বোর্ডে জিমেল আসবে। তো সেকেন্ড পেপারে তুমি যদি এখানে 10 নাম্বার পেতে চাও, তাহলে কমপ্লেইন লেটারটাও পড়বে, জিমেইলও পড়বে, অ্যাপ্লিকেশনও পড়বে, এই তিনটাই পড়বে। আর ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার থেকে তোমার 10 নাম্বার থাকবে, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিছি। ভাই সবার কমেন্ট পড়ার ট্রাই করবেন, কিন্তু তুমি যে এক কমেন্ট 10 বার করছো, তোমাকে যদি এখন ব্লক দেওয়া হয় তখন তো তুমি আসে বলবো যে বনি ভাই খারাপ, তুমি কাউকে কমেন্ট করার সুযোগ দিছো, তুমি একাই 100 বার একই কমেন্ট করে কপি কাট পেস্ট করছো, এখন তো ব্লক দেওয়া দরকার তোমাকে। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে আবার বলতেছি, দেখো ক্লাসের শেষে চলে আসছি, তোমাদেরকে আবার বলতেছি যে ভাই ডিসিশন তোমার। তোমাকে বলতেছি না যে তোমাকে আমাদের ক্লাসে ভর্তি হওয়া লাগবে বা আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে, কিন্তু তোমাকে এখন থেকে সিরিয়াস হইতে হবে। পরীক্ষার আগের রাতে সিরিয়াস হয়ে কাজ হবে না, বা তখন কোনো কোর্স কম টাকা দিয়ে কিনে লাভ হবে না। এখন সময় আছে, সুযোগ আছে, কাজে লাগাও। তোমরা যারা পড়ালেখা নিয়ে সিরিয়াস, মানে ভাবতেছো যে কিছু একটা করবে, মানে এখন থেকে সিরিয়াস, যে ভাবতেছো আগে যা করছি আগে 1-1.5 বছর তোমাদের আন্দোলন গেছে, বন্যা গেছে, অনেক কিছু গেছে, তারপরে তোমাদের যদি মনে হয় যে এখন থেকে যে না ভাই আমি এখন থেকে সিরিয়াস, আগে যা হয়েছে, তাহলে বলবো এর থেকে বেস্ট কিছু হবে না। আমাদের যে FRB 3.0 কোর্স, এটা থেকে বেস্ট কিছু হবে না। কোর্স ফিও অনেক রিজনেবল, তুমি মাত্র 2490 টাকায় তোমার
7টা সাবজেক্টের A to Z পাচ্ছ। তুমি চাইলে যে কোনো একটা সাবজেক্টেও যে কোনো তোমার পছন্দের একটা সাবজেক্টে ভর্তি হইতে পারতেছো। সো তোমরা যারা ভর্তি হইতে চাও এই ক্লাসের ক্যাপশনে প্রি বুকিং এর লিঙ্ক দেওয়া আছে, প্রি বুকিং করে ফেলো। তাহলে 15 তারিখে যখন ভর্তি শুরু হবে তুমি এই ডিসকাউন্ট ফিতে ভর্তি হইতে পারবে, তা নাহলে কিন্তু এই ডিসকাউন্টটা পাবে না। তো যারা যারা লাইভ ক্লাসে উপস্থিত ছিলে সবাই একটু তোমরা দ্রুত তোমরা হচ্ছে প্রি বুকিং করে ফেলো। তো আগামীকালকে তোমরা কোন টপিকের ক্লাস চাও সেটা আমাকে জানাও। আগামীকালকে তো রুটিনে ক্লাস নেই, আগামীকাল আমাদের চলো শিখি পিকনিক, আগামী পরশুদিন তোমাদের আবার ক্লাস দেখাবে তোমাদের সাথে ইনশাল্লাহ। যারা যারা প্রি বুকিং করছো ভাই আপনার প্ল্যাটফর্মটা কোথায়? আমাদের এটা হচ্ছে রাজশাহীতে। ভাই অন্য কেউ কি করতে পারবে এই কোর্স? যে কেউ করতে পারবে এই কোর্স 25-26 ব্যাচের। হ্যাঁ অবশ্যই আমাদের ক্লাসগুলোর PDF দিব, প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম হবে, প্রত্যেকটা ক্লাস 26 ব্যাচের ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রি বুকিং করলে কত টাকা? ভাই প্রি বুকিং করতে টাকা লাগবে না, কিন্তু প্রি বুকিং করলে 15 তারিখে তুমি যখন ভর্তি হবে তখন বান্ডেল কোর্সে টাকা লাগবে 2490 টাকা। পড়তে মন চায় না ভাই, তোমার মন তোমার কাছে আছে, তুমি তোমার মন কার কাছে রাখে আসছো এটা তুমি ভালো জানো। তো আমি কেন, তুমি যদি দুনিয়ার এরকম যদি লক্ষ লক্ষ টিচারের কাছে লক্ষ লক্ষ কোর্সে ভর্তি হও আর নিজে যদি মন পড়তে না চায়, কেউ পড়তে বসাতে পারবে না। আমার বা তোমার কোনো মোটিভেশন ইউটিউব ভিডিও দেখে কোনো কাজ হবে না। তো নিজেকে পড়তে বসতে, যদি নিজে পড়তে বসতে না চাও কেউ বসাইতে পারবে না। এগুলো নিজেদের রোগ ভাই, এগুলো কোনো টিচার সারাইতে পারবে না। নিজেদের এসব ভণ্ডামি বাদ দাও, ফাজলামি বাদ দাও, এক টাইমে ঠিকই পড়তে বসবে। পরীক্ষার আগের রাতে কেউ বলে না ভাই পড়তে ভালো লাগে না, বলো পরীক্ষার আগের রাতে, তখন বাধ্য হয়ে ঠিকই পড়তে বসো। তো সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে আগামী পরশুদিন ইনশাল্লাহ। দোয়া করো ভাইয়াদের জন্য যেন সবকিছু ঠিক থাকে, সবাই যেন সুস্থ থেকে নিয়মিত ক্লাস নিতে পারি। আঙ্কেল আন্টিকে আমার সালাম দিও, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম।